তো তোমরা আশা করি সবাই ভালো আছো। তো শুরু করা যাক। প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। আমার নাম রাইয়ান আলম রিহান। তোমরা আমাকে রিহান ভাই বলে ডাকতে পারো। আর আমি হচ্ছে নটরডেম কলেজে পড়াশোনা করতেছি, সেকেন্ড ইয়ারে। আর আমি কখনো বিডিজিএস তে পার্টিসিপেট করি নাই, কারণ বয়স ওভার হয়ে গেছিল। কিন্তু আমি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেট করছিলাম। আর দুইবার রিজিওনালে উইনার ছিলাম, আর একবার ন্যাশনালে। তো আশা করি সবাই, কোনো সমস্যা হবে না। আমি আজকের সেশনটাতে তোমাদেরকে আশা করি গাইড ভালোভাবে করতে পারবো। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি আমি হচ্ছে গিয়ে তোমাদের মেইন রিসোর্স গুলো কি হইতে পারে। তোমরা যারা এই ক্যাম্পটাতে অংশগ্রহণ করতেছো, তোমরা আসলে আমার মনে হয় তোমরা বিডিজেএস এর জন্য বিডিজেএস এ পার্টিসিপেট করবা, তার কারণেই এই ক্যাম্পটাতে পার্টিসিপেট করতেছো। তো সেই হিসেবে তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটা পার্ট থাকে। তো বায়োলজি পার্টটার জন্য তোমাদের মেইন রিসোর্স হবে তোমাদের 9-10-এর বোর্ড বইটা। আশা করি বোর্ড বইয়ের বাইরে বেশি কিছু জানার দরকার নাই, কারণ এটা তো বায়োলজি অলিম্পিয়াড না, এটা এটা হচ্ছে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এই জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে তোমাদের মেইন যে বায়োলজি 9-10-এর এই বইটা হইলেই হবে। ঠিক আছে। আর বাড়তি যদি ইনফরমেশন লাগে, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বায়োলজি বইটা কিন্তু বেশ এনরিচড একটা বই। তোমরা এই বইয়ের বিভিন্ন টপিক যারা একটু ফার্দার জানতে চাও, তারা ইন্টারনেটের সাহায্য নিয়ে শুরু করতে পারবা। ঠিক আছে। তো এটাই তোমাদের রিসোর্স। তোমরা 9-10-এর বইটা ভালোভাবে ভালোভাবে পড়বা। আর আজকের সেশনটা আর পরবর্তী যে সেশনটা আমি নিব, এই দুইটা সেশনে আমি বাংলা বায়োলজি বইয়ের ভিত্তিতেই পড়াবো। প্রথম সেশনটাতে আমি ট্রাই করব প্রথম যে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায়ের টপিকের মধ্যে যেই টপিক গুলো একটু ইম্পর্টেন্ট, সেই টপিক গুলো তোমাদেরকে পড়ানো। ঠিক আছে। আহ আজকে প্রথম যে 7টা অধ্যায় আছে জীববিজ্ঞান বইয়ের, ওই 7টা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, ওই টপিক গুলা কভার করব। আশা করি সবাই বুঝতে পারতেছো। তো আমি একটু পড়ানোর নিয়মটা বলে দিই তোমাদেরকে। আমি বিভিন্ন টপিক পড়াবো, পড়ানোর পরে তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে বলবো যে টপিক গুলো বুঝছো কিনা। বুঝলে তোমরা কমেন্ট চ্যাট সেকশনে ইয়েস লিখবা। ঠিক আছে। আর যদি না বুঝো তাহলে নো লিখবা, আমি পরবর্তীতে আবার চেষ্টা করবো বুঝাই দিতে। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে কি আমাদের জীবন পাঠ। এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস তোমাদের জানা উচিত। তো এই অধ্যায়টা যদি তোমরা ইম্পর্টেন্স দিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। আশা করি তোমরা যারা এই এই ক্যাম্পটাতে পার্টিসিপেট করতেছো, এই সেশনটাতে জয়েন করছো, তারা ম্যাক্সিমাম মনে হয় এসএসসি এইচএসসি এই এসএসসি ক্যান্ডিডেট। আর বেশিরভাগই 9-10-এ পড়ো। যারা একটু নিচু ক্লাসে আসো, মানে 6 বা 7 বা 8, তারা আশা করি এই বিষয়টা বোঝার চেষ্টা করবা। তোমরা একটু রিলেট করার চেষ্টা করো। আমি জেনারেলাইজ ওয়েতে তোমাদের পড়াবো। ঠিক আছে। যাতে যারা একটু বেশি কিছু জানো, তারাও যাতে এটা বুঝতে পারো, আর যারা একটু কম পারো, তারাও যাতে এটা বুঝতে পারো। তো প্রথম অধ্যায়ে 3টা ইম্পর্টেন্ট টপিক আছে: জীবজগতের শ্রেণীবিন্যাস, বৈজ্ঞানিক নাম, আর শ্রেণীবিন্যাসের ধাপ। জীবজগতের শ্রেণীবিন্যাসের কথাটা যদি আমি বলি, জীবজগতের শ্রেণীবিন্যাসে জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। আর এই প্রত্যেকটা সুপার কিংডমের মধ্যে আবার প্রোক্যারিওটার মধ্যে আছে মনেরা, আর ইউক্যারিওটার মধ্যে আছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, প্লান্টির যেই প্লান্টি নামে যে রাজ্যটা আছে, এটা কিন্তু স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে সবচেয়ে উন্নত। আর আমরা সবাই জানি কি এমনিতে গঠনগতভাবে সবচেয়ে উন্নত হচ্ছে কি অ্যানিমেলিয়া, এটা সবাই আনসার করে দিয়ে আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে প্লান্টি বেশি ইম্পর্টেন্ট। আর বৈজ্ঞানিক নামগুলো তোমরা চেষ্টা করবা সবগুলো পড়তে। তোমাদের 9-10-এর বইয়ে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে কমন, আর কিছু কিছু বৈজ্ঞানিক নাম আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের বিভিন্ন ইন্টারনেটে ঘাটলে পাবা। বৈজ্ঞানিক নামগুলোর বানানগুলো একটু কেয়ারফুলি লক্ষ্য করবে। ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে তোমাদের বায়োলজি অলিম্পিয়াডে যে কি বলে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে তোমাদের দুই টাইপের প্রশ্ন আসবে। একটা হলো এমসিকিউ, আর একটা হচ্ছে গিয়ে
শর্ট কোশ্চেন অ্যান্সার মানে শর্ট কোশ্চেন অ্যান্সার কিরকম, তোমাদেরকে বলা হবে যে একটা প্রশ্ন দিয়ে জাস্ট এটার অ্যান্সারটা লেখো। ধরো তোমার একটা প্রশ্ন দিল, প্রশ্নটা ধরো উত্তর হচ্ছে গিয়ে ধরো ধান। তো তোমাকে বললো যে উত্তরটা উত্তরটা তুমি বৈজ্ঞানিক নাম লেখো। এখন তুমি যদি ধানের বৈজ্ঞানিক নামটা লেখা ভুল করে দিয়ে আসো, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা বিশাল বড় লস। কেন বলতেছি, কারণ হচ্ছে গিয়ে তোমরা যারা ধান অ্যান্সারটা বাই করতে পারছো, তারা কিন্তু ধানের বৈজ্ঞানিক নামটা যদি ভুল করো, তাহলে তোমার অ্যান্সারটা জানো কিন্তু পয়েন্টটা কিন্তু পাবা না বা নাম্বারটা পাবা না। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুলি লক্ষ্য করবা। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি একটু বলি, তোমাদের যে অলিম্পিয়াডটা হবে, অলিম্পিয়াডটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা বিষয়ের ইকুয়ালি যাচাই করবে দক্ষতা। তোমরা জাস্ট বায়োলজিতে অনেক ভালো হলে কিন্তু পারবা না। তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাতে এভারেজ দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা বৈজ্ঞানিক নামগুলো যেগুলো আছে তোমাদের বইয়ে, কিছু কিছু বৈজ্ঞানিক নাম আছে যেমন, ওগুলা তোমরা একটু ভালো করে পড়বা। আর এক্সট্রা কিছু বৈজ্ঞানিক নাম জানতে পারো, বৈজ্ঞানিক নামগুলোর বানানের ক্ষেত্রে সতর্কতা একটু রক্ষা করবা, ঠিক আছে? আর শ্রেণীবিন্যাসের ধাপও তোমাদের এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক। তো শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে কি, ওই যে নেস্টেড হায়ারার্কি একটা বিষয় আছে, তোমরা যারা আশা করি যারা পড়ছো তারা বিষয়টা বুঝবা। এই নেস্টেড হায়ারার্কি প্রত্যেকটা ধাপ হচ্ছে গিয়ে পরবর্তী ধাপের প্রত্যেকটা ধাপ পূর্ববর্তী ধাপের উপসেট। এই জিনিসটা একটু ভালো করে বুঝবা। আর এখানে একটা জিনিস একটু তোমাদের প্যাচ লাগে, সেটা হচ্ছে গিয়ে প্রজাতির যে নামটা আছে, মানে নেস্টেড হায়ারার্কিতে তো জগৎ, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, গণ, প্রজাতি। তো অনেকেই লক্ষ্য করছো প্রজাতির নামটা দ্বিপদী। অনেকে আবার ভাবতে পারো যে ভাইয়া এটা তো আহ দ্বিপদী কেন, এটা তো একপদী হওয়ার কথা, বাকি সবকটা কিন্তু একপদী। কিন্তু যারা ইন্টারমিডিয়েটে আমরা যারা পড়ছি তারা আমরা ইন্টারমিডিয়েটে বইয়ে লেখা আছে যে এটা কিন্তু দ্বিপদী একটা নাম। তার মানে প্রজাতি মানে শুধু সেপিয়েন্স না, মানুষের মানুষের প্রজাতি, হোমোসেপিয়েন্স পুরাটাই প্রজাতি থাকবে। আশা করি বুঝতে পারছো। সবাই বুঝতে পারলে একটা ইয়েস লেখো। উম বেশিরভাগই ইয়েস। আচ্ছা, ওয়াই লিখো। ওয়াই লিখলে বেশি সুবিধা মনে হয়। আচ্ছা, যারা বুঝো নাই তাদেরকে বলি এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট না, এই অধ্যায়টার থেকে বেশি কিছু বুঝার নাই। আর পরবর্তীতে রেকর্ডেড আছে, রেকর্ডেড জিনিসটা তোমরা হচ্ছে গিয়ে রেকর্ডিং ভিডিওটা বিওসির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও। আমরা এই টপিকে বেশিক্ষণ আর না থাকি, আমরা পরবর্তীতে টপিকে যাওয়ার আগে আমরা তোমাদের একটা প্রশ্ন নেই। এই প্রশ্নটা আমি দিচ্ছি, তোমরা চ্যাট সেকশনে এটার অ্যান্সারটা লিখবা, ঠিক আছে? এই দেখো তো, একটা প্রশ্ন আছে, কোনটি পরভোজী? চারটা অপশন আছে: ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, আর অস্টক। এই চারটা অপশনে কোনটা হবে? তোমরা অ্যান্সার লিখে চ্যাটে জানাও। আহ বেশিরভাগই ঠিক অ্যান্সার দিতেছো। আহ কয়েকজন আবার তিনও লিখতেছে, নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, একটু দাঁড়াও, তোমাদের পয়েন্টারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা দেখো তো, এই প্রশ্নটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে আসলে ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া কিন্তু পরভোজী, এই ব্যাকটেরিয়া নিজে খাদ্য উৎপাদন করতে পারে না। আর তোমাদের কিন্তু এই প্রশ্নটা করার আমার উদ্দেশ্য এটা ছিল না যে ব্যাকটেরিয়া পরভোজী বাকি তিনটা স্বভোজী। হ্যাঁ, প্রশ্নটা করার উদ্দেশ্যটা ছিল হচ্ছে গিয়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে গিয়া সায়ানো ব্যাকটেরিয়া। অনেকে হয়তো বা এই তিনটা সবকটারই নাম শুনছো, প্রত্যেকটাই আলাদা আলাদা, কিন্তু আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নষ্ট, এই তিনটা কিন্তু আসলে একই জীব। হুম। তো তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে বহুপদী সংশ্লিষ্ট কিছু প্রশ্ন আসে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যেটা লক্ষ্য করছি। হ্যাঁ, এমনিতে এই প্রশ্নের অ্যান্সার ব্যাকটেরিয়া 1 নাম্বার, এটাই ঠিক আছে। আর যেটা আমি বলতেছিলাম, যে ধরো তোমাদের একটা প্রশ্ন দিল, প্রশ্নটার উত্তরে বলা হলো যে তিনটা অপশন দিয়ে সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নষ্ট, তিনটাই আছে। তোমরা হয়তো বা ভাবতে পারো হ্যাঁ হ্যাঁ আয় হায়, নীলাভ সবুজ শৈবাল এটাই অ্যান্সার।
অনেকে দেখলাম 3 লেখছো, 3 কোন যুক্তিতে লেখছো এটা তো বুঝলাম না। লেখলে তো 2 3 4 তিনটাই লেখার কথা, কারণ তিনটা কিন্তু একই জিনিস। তো যারা জানো না তারা জানা রাখো, ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে এটা কাজে লাগতে পারে। সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল আর নস্টক, এই তিনটা আসলে একই ধরনের জীব, এই তিনটা একই। তো যেহেতু তিনটাই স্বভোজী, মানে নিজে খাদ্য উৎপাদন করতে পারে, তাই ব্যাকটেরিয়া হবে এটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আদ্রিতা জানাইছে, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, তো যারা বুঝছো আশা করি সবাই বিষয়টা, সবাই আশা করি খেয়াল করবা পরবর্তীতে, যাতে যাতে ভুল না হয়। সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল আর নস্টক, এই তিনটা হচ্ছে গিয়া স্বভোজী, আর ব্যাকটেরিয়া পরভোজী। আর এই তিনটা যে 2 3 4, এই তিনটা কিন্তু একই জীব। তো আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। আচ্ছা, এই টপিকটা এটা হচ্ছে গিয়ে তোমাদের সেল বায়োলজি। এটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের বায়োলজি পার্টটার জন্য। তো এখানে আমি সেল বায়োলজি, তো সেল বায়োলজি তোমরা যারা 9 10 পড়ো তারা তোমরা অনেকেই হয়তো বা বুঝতে পারতেছো, এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, কিন্তু এই অধ্যায়টার থেকে সবকিছু তোমাদের পড়া লাগবে না। আসলে তোমরা যদি তোমরা বোর্ড পরীক্ষার জন্য পড়তে থাকো তাহলে হয়তো বা তোমাদের সবই পড়তে হবে। কিন্তু অলিম্পিয়াডে জাস্ট আমি বলি, তোমাদের অলিম্পিয়াডে কিন্তু বায়োলজি থেকে জাস্ট 6টা প্রশ্ন আসবে। 6টা প্রশ্ন মানে কি, অধ্যায় কিন্তু 9 10-এ কয়টা, 14টা। তো 6টা প্রশ্ন যদি আসে, 6টা প্রশ্ন তো সব অধ্যায় থেকে আর আসবে না। এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদের বাছাই করে পড়তে হবে। তো সেল বায়োলজি অধ্যায়টা থেকে তোমাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট টপিক রেডি করে রাখছি, যেই টপিক গুলো তোমাদের অলিম্পিয়াডে অনেক কাজে দিবে। তো এই টপিক গুলো আমি তোমাদের জাস্ট বলে যাব, প্রত্যেকটা আলাদা আলাদা করে, প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডাটা তোমাদের দিব। এই ডাটাগুলো আচ্ছা আশা করি তোমরা মনে রাখতে পারবা। তো রিহান, আমি শুরু করি। বল ফারহান। আমাকে একটু কোর্স দে তো ভাই। আমি লিভ হয়ে গেছি, তো আমি মানে ইয়াটা পারতেছি না, তুই একটু কোর্স দে তো আমাকে আগে। আচ্ছা আচ্ছা, দাঁড়া। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে কি সেল বায়োলজি। তো সেল বায়োলজিতে আমি তোমাদেরকে এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, এই টপিক গুলো থেকে কিছু জিনিস তোমাদের বলতেছি, তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? প্রথমে আসো কোষ প্রাচীর। কোষ প্রাচীর জিনিসটা এত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নাই, কিন্তু কোষ প্রাচীরে একটা জিনিস খেয়াল করো, তোমাদের বইয়ে একটা চিত্র আছে, এই চিত্রটার মধ্যে মধ্য পর্দা নামে কিন্তু একটা জিনিস আছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু আলাদা কোনো পর্দার মতো দেওয়া নাই। অনেকে চিত্র হয়তোবা তোমাদের অলিম্পিয়াডে চিত্র দিতে পারে, তো চিত্র দিলে হয়তোবা তোমরা বুঝবা না। তো এর কারণে একটু কেয়ারফুলি লক্ষ্য করবা, চিত্রগুলা ভালো করে লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা চিত্র, বায়োলজি কিন্তু বেশিরভাগ জিনিসই চিত্রের মাধ্যমে দেখানো হয়। তো চিত্র যদি আইডেন্টিফাই ভালোভাবে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অলিম্পিয়াডে এটা একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। তো কোষ প্রাচীরে এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর একটা জিনিস, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, এই তিনটা উপাদান দিয়ে তৈরি। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এই দুইটা ইনফো একটু মাথায় ভালোভাবে মনে রাখবা, কারণ তোমাদের কিন্তু অলিম্পিয়াডে 2 টাইপের প্রশ্ন আসবে, তোমাদেরকে সবসময় বলতেছি, এমসিকিউ আর শর্ট অ্যান্সার। তো এমসিকিউ তে কিন্তু এই ধরনের প্রশ্ন পেঁচায় যাইতে পারে, তো এই ইনফোগুলো একটু মাথায় রাখবা। তো কোষ প্রাচীরের পরে আসে হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। কোষঝিল্লি বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নাই, মাইটোকন্ড্রিয়াতে চিত্রটা ভালো করে লক্ষ্য করবা। তোমাদের যে নতুন যে বইটা আছে এই বইটাতে কিন্তু রঙিন চিত্র, এই রঙিন চিত্রতে অনেকে বুঝতে হয়তো বা ভুল করবা। ঝিল্লি কিন্তু এখানে 2 স্তরই, মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিস্তরী একটা ঝিল্লি দিয়ে তৈরি। চিত্রটা এটা রিহান, চিত্রতে এটা। হম হম এই জুমের অ্যানোনেটটা ইউজ করে যদি একটু পারোস এই চিত্রগুলো একটু মাউস দিয়ে একটু এঁকে দেখানোর ট্রাই করতো। কারণ অনেকের তো তোমার 6 7 8 এরও আছে, অনেকের কাছে ওই 9 10 এর বইটা নাই, বুঝতে পারছিস? যদি পারোস। এখন আমি তো, আমার যদি তো পারোস, আসলে ওই যে প্যাড টাইপের কিছু নাই, তো আমি অ্যাড লাগবে না, মাউস দিয়ে কর, মাউস দিয়ে যতটুকু বুঝাইতে পারোস, বুঝতে পারছিস না? অ্যানোনেট আছে না, অ্যানোনেটটা ইউজ করো। ইউজ করে ওই লেজারটা আচ্ছা যেরকম ইউজ দেখতেছি করতেছো দেখতেছি। ওরকম পেনটা হম ইউজ হম করে হম একটু পারলে এই সাইডে তো অনেকগুলো স্পেস আছে, ওখানে ইউজ করো, স্লাইডের ডান সাইডে ইউজ করো, তাহলে ভালোই হবে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখি কি করা যায়। পেন একটা নিলাম।
অবশ্যই এটা আমি বেশি ইউজ করবো না। তোমাদেরকে জাস্ট আমি বলি, তোমাদের যারা 6, 7, 8-এ আসো, 6, 7, 8-এ তো বেশি মানুষ থাকার কথা না, তারপরেও যারা 6, 7, 8-এ আসো, ভাইয়া তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, তোমাদের কিন্তু বিজ্ঞান বইয়ে বায়োলজির অধিকাংশ চিত্র আছে। আমি জানি, আমি যতটুকু জানি 6, 7, 8 তিনটা বইয়ে, তিনটা ক্লাসে কিন্তু বইয়ের মধ্যে অধিকাংশ টপিক গুলো আছে। এগুলা এই যে মাইটোকন্ড্রিয়ার চিত্র, প্লাস্টিডের চিত্র, এগুলা কিন্তু আমরা 6, 7, 8-এও বেশি বেশি পড়ে আসছি, কিন্তু 9, 10-এ একটু কি বলে, একটু হায়ার লেভেলের একটু টপিক দেওয়া। এমনিতে 6, 7, 8-এ যারা আছো তারাও বুঝতে পারবা। মাইটোকন্ড্রিয়াতে এই এই জিনিসটাই, আরেকটা জিনিস মনে রেখো, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়। আর দুইটা জিনিস লক্ষ্য রাখবা যে উম, কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এই ইনফোটা তোমরা একটু মনে রাখবা। এই ইনফোটা আমি তোমাদের একটু চ্যাটে লিখে দিচ্ছি দুইটার নাম, যারা 6, 7, 8 আছো। এই যে দিছি, দেখো। আচ্ছা আমি মুখে বলি, হয়তো বা এটা ভুল একটা জায়গায় চলে গেছে। ট্রাইকোমোনাস আর মোনোসার্কোমোনাস। হ্যাঁ, এই যে ফাহিম, ও এটা লিখে দিছে তোমাদেরকে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, এই দুইটা নামের বানান কিন্তু অনেকেই ভুল করো। আমি আবারও বলতেছি, শর্ট কোশ্চেন যদি আসে আর যদি এই ধরনের নামের অ্যান্সার বা এই টাইপের এই ধরনের পিকুলিয়ার কোনো নাম বা পিকুলিয়ার কোনো বৈজ্ঞানিক নাম বা এই টাইপের নাম যদি তোমাদের অ্যান্সারে আসে, তোমরা কিন্তু নামের বানান ভুল করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা জানা থাকলেও জিরো, ঠিক আছে? তো যারা এটা পার্টিসিপেট করতেছো তারা খেয়াল রাখো। হ্যাঁ জানি অনেকেই জানো তোমরা, সাকিবুল ইসলাম আইনুল লেখছো। 9, 10-এ যারা আছো তারা তো জানবেই, কিন্তু যারা 6, 7, 8-এ আছো, আমরা তো সবার কথা মাথায় রেখে ক্যাম্পটা করতেছি। তো যারা 6, 7, 8 আছো তারা এটা একটু দেখে নিও, আর 9, 10-এ যারা আছো তারা তো আসোই। তো প্লাস্টিড, এরপর আসে প্লাস্টিড, ঠিক আছে? প্লাস্টিডের একটা জিনিস, প্লাস্টিডেরও বেশি কিছু ইম্পর্টেন্ট নাই। প্লাস্টিডের একটা জিনিস খেয়াল রাখবা তোমরা। আহ, আচ্ছা, প্লাস্টিড হচ্ছে গিয়া 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তো এই জিনিসটা তো তোমরা জানোই। প্লাস্টিডের একটা চিত্র আছে, চিত্রটাও ভালো করে পারো, এই আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে বিষয়গুলো জানো। আর যারা জানো না, একটু চেষ্টা করো ইন্টারনেটে সার্চ দিতে, এই এই প্লাস্টিড থেকে বেশি কিছু আসবে না। প্লাস্টিড থেকে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এই ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এইসব বিষয়গুলো আসে। কোনটার কাজ কি? ক্লোরোপ্লাস্ট তো সাধারণত ওই যে পাতাতে থাকে ক্লোরোপ্লাস্ট, আর এটা খাদ্য তৈরিতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে গিয়ে উদ্ভিদের এমন অংশগুলোতে থাকে যে অংশগুলো হচ্ছে গিয়া পরাগায়নে সাহায্য করে, উদ্ভিদকে রঙিন এবং আকর্ষণীয় করে। আর একটা জিনিস, আর লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে মূলে, ভ্রূণে, জনন কোষে থাকে, ঠিক আছে? আর লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয় করা। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট কিন্তু সূর্যের আলো ছাড়া লিউকোপ্লাস্টে পরিণত হয়। এটা একটু মাথায় রাখবা। লিউকোপ্লাস্ট সূর্যের আলো ছাড়া, এই দুইটা ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়। আর এরপর আসা হচ্ছে গিয়ে রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোমে যে জিনিসটা তোমরা মাথায় রাখবা, রাইবোজোমের সাথে প্রোটিনের সংশ্লিষ্টতা আছে, ঠিক আছে? রাইবোজোম মানে হচ্ছে প্রোটিন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, এই লাইনটা যেন তোমরা মাথায় রাখো। রাইবোজোমের সাথে প্রোটিনের অনেক সংশ্লিষ্টতা আছে। আর রাইবোজোম নিয়ে বেশি কিছু নাই। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা, যেটা হচ্ছে গিয়ে দাঁড়াও এক সেকেন্ড, এই জিনিসটা আমি অবশ্য লিখি নাই, কিন্তু তোমাদেরকে আমি বলি, ঝিল্লিবিহীন অঙ্গাণু আর ঝিল্লিযুক্ত অঙ্গাণু, এই দুইটা কিন্তু আলাদা। তো রাইবোজোম কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন আর সেন্ট্রোজোম, এই তিনটা হচ্ছে গিয়ে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর বাকি যেগুলো আছে, যত রকমের অঙ্গাণু আছে, এগুলো হচ্ছে গিয়ে ঝিল্লিযুক্ত। তো ঝিল্লিবিহীন ঝিল্লিযুক্ত পেঁচায় ফেলো না, এই রাইবোজোম এটা কিন্তু ঝিল্লিবিহীন। আর এরপর আসা হচ্ছে গিয়ে লাইসোজোম। লাইসোজোমের টপিকটা আমি একটু পরবর্তীতে স্লাইডে নিয়ে দেখাবো। এই যে লাইসোজোম এমন একটা অঙ্গাণু কোষের, যেটা হচ্ছে গিয়ে জীবাণু ধ্বংস করে। আর লাইসোজোম জীবাণু কিভাবে ধ্বংস করে, প্রক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করো। লাইসোজোম এনজাইমের সাহায্যে
জীবাণুদেরকে ধ্বংস করে। লাইসোজোম কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের এসএসসির জন্য না, কিন্তু অলিম্পিয়াডে এই ধরনের জায়গা থেকে ট্রিকি ট্রিকি প্রশ্ন করে ফেলায়। এই লাইসোজোম কিন্তু জীবাণু ধ্বংস করে এনজাইমের সাহায্যে, আর এই এনজাইম গুলো এই কোষের ভিতরে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অম্লীয় পরিবেশ তোমরা হয়তো বা পরিপাকের চ্যাপ্টারটাতে পড়ছো, ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লীয় পরিবেশ সৃষ্টি করে ওই জায়গাটা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবা, লাইসোজোম কিন্তু অম্লীয় পরিবেশ তৈরি করে। আর এই অম্লীয় পরিবেশে এনজাইম গুলো জীবাণুদেরকে অনেকটা, এটাকে কি বলে, ভক্ষণ করে ফেলে বা খেয়ে ফেলে। খাওয়ার মাধ্যমে লাইসোজোম জীবাণুগুলোকে ধ্বংস করে। কিন্তু একটা জিনিস তোমরা হয়তোবা খেয়াল করছো, আমরা অক্সিজেনের অভাবে মারা যাই। অক্সিজেন আমাদের জন্য কিন্তু অপরিহার্য। তো অক্সিজেন ছাড়া আমরা কেন মারা যাই বলো তো? কারণ লাইসোজোম অক্সিজেনের অভাবে লাইসোজোম গুলো ফেটে পড়ে, ফেটে যায়, এবং ফেটে যাওয়ার কারণে লাইসোজোমের ভিতরে যে এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলো বের হয়ে আসে। আর এই বের হয়ে আসার কারণে এই তারা কোষে ছড়ায় যায়, আর কোষকে আস্তে আস্তে খাওয়া শুরু করে। এই দেখো আমি এখানে লিখে রাখছি অটোফ্যাগি। এই অটোফ্যাগি হচ্ছে গিয়ে লাইসোজোমকে বলা হয় লাইসোজোম অটোফ্যাগি। এই তাদেরকে বলা হয় কেন? কারণ তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলে। আর তারা একটা প্রসেস আছে অটোলাইসিস। এই অটোলাইসিসটা কি? তারা দেহে যে অকেজো কোষ আছে, এই যে ধরো আমাদের চর্বি জাতীয় যে কোষগুলো, যেগুলো দেহে কোনো কাজে দেয় না, সেই কোষগুলোকে আস্তে আস্তে খাওয়া শুরু করে, কোষগুলোকে পরিপাক করে ফেলে। এমন এ, আর এই প্রসেসটার নাম হচ্ছে অটোলাইসিস। এই অটোলাইসিসটা কি? আমরা যখন অক্সিজেনের অভাব অনুভব করি, তখন লাইসোজোম তাদের এই এনজাইম গুলোকে কোষে ছড়ায় দেয়, কোষকে পরিপাক করা শুরু করে। আর এর কারণে এদেরকে বলা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড কি? লাইসোজোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়, কারণ এরা অটোলাইসিসের মাধ্যমে অকেজো কোষকে পরিপাক করে ফেলে, আবার মাঝে মাঝে এরা নিজেদেরকে ধ্বংস করে। তো অনেকে হয়তো ভাবতেছো লাইসোজোম তো জীবাণুকে ধ্বংস করে, এটা তো কোষের জন্য অনেক উপকারী। কিন্তু লাইসোজোমের কিন্তু এই এই অপকারিতাটাও আছে। তো যারা এটা জানো না, তারা জানতা না, তারা এটা একটু মাথায় রাখবা, এটা থেকে প্রশ্ন আসতে পারে। অটোলাইসিস, সুইসাইডাল স্কোয়াড, এই জিনিসগুলা। তো পরবর্তীতে যাইতেছি। আচ্ছা, দাঁড়াও। এরপরে আসা হচ্ছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসেরটা তো তোমরা 6 থেকে পড়ে আসছো। আমি আমি যতটুকু মনে আছে, 6 এ নিউক্লিয়াস আছে, 6, 7, 8, 9, 10 ইন্টারেও আছে। আরো ভবিষ্যতে যারা তোমরা মেডিকেলে পড়বা তারাও এটা পড়বা। তো নিউক্লিয়াসের বিষয়টা তোমাদের জানানোর বেশি কিছু নাই। নিউক্লিয়াসের মধ্যে একটা টপিক আছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। এই জিনিসটা তোমাদেরকে একটু ডিপে জানতে হবে। অলিম্পিয়াডে ক্রোমোজোম থেকে শুরু করে বিভিন্ন জিনিস, যেমন ডিএনএ, তারপর আরএনএ, এইসব জিনিসগুলো থেকে অলিম্পিয়াডে প্রশ্ন আসে, জেনেটিক্স থেকে। এটা তোমাদের আমি কালকে যে সেশনটা আছে এই সেশনটাতে পড়াবো। তো এই সেশন তোমরা বেশি কিছু জানার দরকার নাই। এই যে দেখো লিখে রাখছি বিস্তারিত 12 অধ্যায়। সরি, একটু ব্যাকা হয়ে গেছে দাগটা। ক্রোমোজোম তোমরা 12তম অধ্যায়টা যখন আমি পড়াবো, আজকে তো তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে প্রথম 7টা অধ্যায় যেগুলো আছে এগুলো পড়াইতেছি, ঠিক আছে? ওই অধ্যায়গুলোর মধ্যে যে যে ইম্পর্টেন্ট টপিক আছে সেই টপিকগুলো তোমাদের দেখাইতেছি। আর ক্রোমোজোম এর জিনিসটা 12তম অধ্যায় গিয়ে তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দিব। এখন একটা জিনিস লক্ষ্য করো, ক্রোমোজোম আর ক্রোমাটিন তন্তু, এই দুইটার মধ্যে কি পার্থক্য যে আছে এটা কি তোমরা জানো? লেখো তো একটু। ক্রোমোজোম আর ক্রোমাটিন তন্তুর মধ্যে পার্থক্যটা কি বলতে পারো কেউ? চ্যাট সেকশনে লিখে জানাও তো। তোমার কেউ কিছু লিখতেছে না কেন? তৌহিদ মাসুদ খান সিয়াম লেখছে এন। এন মানে কি জানো না? কোষ বিভাজনের সময় যেটা থাকে সেটা ক্রোমোজোম। এক্সিলেন্ট। কে লেখছে? হুমায়রা। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, এটা আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি যাচ্ছি এই দেখো, ক্রোমোজোম কোষ বিভাজনের সময় যে জিনিসটা থাকে সেটা কিন্তু ক্রোমোজোম। আর ক্রোমাটিন তন্তু হচ্ছে ইন্টারফেজের সময় যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। একই কিন্তু জিনিস। ধরো একই জিনিস, এটা এই কোষ বিভাজনের সময় এটা ক্রোমোজোম হয়ে যায়, আর ইন্টারফেজের সময় এটা ক্রোমাটিন তন্তু হয়ে যায়। যারা একটু নিচের ক্লাসে আছো তারা বলতেছো যে ইন্টারফেসটা কি, এটা তো অনেকে বুঝো না। তো তোমরা যারা 8-এ পড়ো তারাও আশা করি জানো, নাকি জানো না ভুলে গেছি। কিন্তু তোমাদের কোষ বিভাজনে কিন্তু 5টা ধাপ আছে মাইটোসিসে।
তো এগুলো হচ্ছে গিয়ে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এগুলোর বাইরে আরেকটা দশা আছে বা আরেকটা ধাপ আছে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবেই যারা মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন করে, তাদের একটা ধাপ আছে, এটা হচ্ছে ইন্টারফেজ। তাদের প্রত্যেকটা জীব যারা মাইটোসিসের মাধ্যমে বা যেই কোনো ভাবেই কোষ বিভাজন করুক না কেন, তাদের অধিকাংশ সময় ইন্টারফেজে কাটায়। যেই অল্প কিছু সময় তারা আহ কোষ বিভাজন করে, এই কোষ বিভাজনের সময়টা হচ্ছে গিয়ে তাদের আলাদা সময়। বেশিরভাগ সময় ইন্টারফেস থাকে, এটাকে বলে হচ্ছে গিয়ে কোষের বিশ্রামকাল। আচ্ছা, যারা 9-10-এ পড়ো তারা একটা জিনিস খেয়াল করবা, তোমাদের বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় কিন্তু লেখা আছে কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তো এখানে কিন্তু কোষের বিশ্রামকালে লেখা আছে। তো তোমরা চাইলে এটার উপরে ছোট করে ইন্টারফেস লিখতে পারো। তার মানে হচ্ছে গিয়ে ইন্টারফেজই হচ্ছে কোষের বিশ্রামকাল, তখন কোষ বিশ্রাম নেয়। আর কোষ হচ্ছে গিয়ে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে? আর ওই কোষ বিভাজনের প্রস্তুতির সময়টা হচ্ছে ইন্টারফেস। ওই সময় এই জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে ছড়িয়ে ছিটিয়ে। আর ক্রোমোজোম হচ্ছে গিয়ে তখন এটা বড় বড় হয়ে যায়, বড় আর একটু মোটা হয়ে যায়। ওই জিনিসটাকে বলে ক্রোমোজোম কোষ বিভাজনের সময়। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা দ্বিতীয় অধ্যায়ের লাস্ট যেটা ইম্পর্টেন্ট টপিক। এরপরে তোমাদের বিভিন্ন জিনিস আছে যেগুলো হচ্ছে যে টিস্যু, আবরণী টিস্যু, তারপরে যোজক কলা যেগুলো আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো থেকে প্রশ্ন আসছে না সাধারণত। এই ক্রোমোজোমের এই জিনিসটা যারা একটু ডাউট ছিল তারা ক্লিয়ার করে নাও। যারা ছোট ক্লাসে আছো তারা এটা একটু জেনে রাখো। আর যারা বড় ক্লাসে আছো মানে এই যে এসএসসি ক্যান্ডিডেট, তারা তো এটা জানোই। আচ্ছা, পরবর্তী যে স্লাইড এটা যাই। আচ্ছা, তো এখন আসে হচ্ছে গিয়ে সেল ডিভিশন। হুম। তো সেল ডিভিশন পড়ার আগে তোমরা যারা ক্লাস 8-9-10-এ আছো, তাদের মধ্যে একটা মানে একটা কি বলবো প্যাচ লাগা যায়। সেটা হচ্ছে গিয়ে যে কোষ বিভাজন কি 2 প্রকার নাকি 3 প্রকার? তো যারা জানো যে 2 প্রকার তারাও ভুল না, বা যারা জানো 3 প্রকার তারাও ভুল না। কোষ বিভাজন আসলে হচ্ছে 3 প্রকার, এই দেখো এখানে লিখে রাখছি: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। কোষ বিভাজনের চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখানে স্টার দিতে যদিও ভুলে গেছি, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে? তো কোষ বিভাজন হচ্ছে গিয়ে 3 প্রকার, এটা সবাই মাথায় রাখবা। কিন্তু যারা 2 প্রকার জানো তারাও ভুল জানো না, কারণ তোমাদের বোর্ড বইয়ে 2 প্রকার লেখা আছে অনেক জায়গায়: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। তো 9-10-এর বই মনে হয় খালি মাইটোসিস আর মিওসিসটা লেখা আছে, কিন্তু 8-এর বইয়ে ছোট করে অ্যামাইটোসিসটাও লেখা আছে। অ্যামাইটোসিসটা খুবই সিম্পল একটা জিনিস, একটা কোষ জাস্ট 2 ভাগে ভাগ হয়ে যায়। খুবই সরল একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ 2 ভাগে ভাগ হয়, এটাই হচ্ছে অ্যামাইটোসিস। সর্বোচ্চ সরল ভাবে এটা ভাগ হয়ে যায়। আর অ্যামাইটোসিসে বেশি কিছু নাই। মাইটোসিসটা যারা খেয়াল করছো, মাইটোসিস কিন্তু তোমাদের বইয়ের বিরাট একটা অংশ আছে কোষ বিভাজনে। তো মাইটোসিসের মধ্যে তোমরা 5টা চিত্র আশা করি সবাই ট্রাই করছো যারা 9-10 আসো। আর যারা 6-7-8-এ আসো, তোমাদের এটা থেকে বেশি একটা কিছু আসবে না। ও, এইটা মনে হয় মাইটোসিসের এই ধাপগুলো আছে নাকি? এটা কি আছে? হুম হুম, আছে। তো মাইটোসিস এর চিত্রগুলা ভালো করে খেয়াল করবা। ঠিক আছে? এই চিত্রগুলা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বায়োলজি মানে অনেকটা চিত্র, বায়োলজিতে কিন্তু অর্ধেক নাম্বারই চিত্র থেকে আসে, আমি যদি ভুল না হই। হ্যাঁ। তো চিত্রগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা যে কোন ধাপটার মধ্যে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো আর মোটা হয়, কোনটায় লম্বা থাকে, পানি কোনটায় বিয়োজিত হয়, কোনটার মধ্যে পানি আসে। যারা 6-7 আসো তাদের এটা পড়ার দরকার নাই, 8-এ মনে হয় আছে। 8 থেকে যারা আসো তারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে? তো তোমরা এটা খেয়াল রাখবা, এই 5টা চিত্র ভালো করে পড়বা আর ভালো করে দেখবা চিত্রগুলো। আমি আবারও বলতেছি, তোমাদের যে যে বই পড়ো না কেন, বায়োলজিক্যাল যে চিত্রগুলো আছে এগুলো ভালোভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। অনেকে আছে যে হচ্ছে গিয়া চিত্রশিল্পী হয়ে যাও, চিত্র আঁকতে হবে এত সুন্দর করে, এটা দরকার নাই। চিত্রগুলো আঁকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে চিত্রগুলো আইডেন্টিফাই করতে পারা, যে চিত্রটার ভিতরে কোন জিনিসটা কি। এটা যদি আইডেন্টিফাই করতে পারো, তোমাদের চিত্র থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করি ভুল করবা না। তো মাইটোসিসের চিত্র আর বিস্তারিত ব্যাখ্যা এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বা। আর এরপর আসে হচ্ছে গিয়ে মিওসিস। মিওসিস হচ্ছে গিয়ে এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আর মিওসিসে একটা কোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। আচ্ছা, পরবর্তী যে স্লাইডে কি আছে একটু দেখে নিই। হুম। মিওসিস হচ্ছে গিয়ে একটা
আছে, একটা হচ্ছে মিওসিস ওয়ান, একটা হচ্ছে মিওসিস টু। মিওসিস ওয়ানটাকে বলা হয় মূলত রাসমূলক বিভাজন, যেখানে পিতামাতার প্রত্যেকটা পিতামাতার ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আর পরবর্তী যেই ধাপটা আছে সেটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, মানে সেইটার মধ্যে ক্রোমোজোম গুলো সমান থাকে। আর যেহেতু দুইটা মিলায় হয়, দুইটা মিলায় জাস্ট অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে যায়, কিন্তু চারটা অপত্য কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, সবাই কি আমার পড়া বুঝতেছো? বুঝলে ইয়েস লেখো। ওহ, সবাই ইয়েস লিখতেছে, যাক, খুশি হয়েছি। আহ থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা চলো, পরবর্তীতে আমরা একটা হচ্ছে কি প্রশ্নে যাই, ঠিক আছে? দেখি কে কত বেশি পারে। এই প্রশ্নটা দেখি অ্যান্সার করো। প্রশ্ন হচ্ছে, জনন কোষে মিওসিস হয়, এটা একটা সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আর কি। তো হ্যাঁ নাকি না, আর যারা না লিখবা তারা কেন না সেটা একটু লিখবা, ঠিক আছে? তাহিরা তাহিরা প্রশ্ন করছে কি কি পড়ানো হয়েছে। এখন আমরা তৃতীয় অধ্যায়ে আছি, তার মানে প্রথম দুইটা অধ্যায় যেগুলো আছে 9-10 এর বই অনুযায়ী, সেল সেল বায়োলজি আর প্রথম অধ্যায়টা জীবন পাঠ, এই দুইটা একটু ব্রিফ ধারণা দিছি। আহ ওরে, সবাই সবাই এস লিখতেছে। আচ্ছা, মুফরাদ মুফরাদ লেখছো নো, কেন নো ভাই? আচ্ছা, যারা ইয়েস লেখছো তাদের অ্যান্সারটা আসলে হয়নি। আসলে অ্যান্সারটা হচ্ছে জনন কোষে মিওসিস হয় না। ঠিক আছে, কেন হয় না এটার ব্যাখ্যাটা আমি দিতেছি, দাঁড়াও। এই দেখো, তোমরা সবাই পড়ছো জনন কোষে মিওসিস হয়, জনন কোষে মিওসিস হয়, এখানে ম্যাজিকের মতো মাতৃ শব্দটা চলে গেছে, দেখো। জনন মাতৃকোষে মিওসিস হয়, জনন কোষে কিন্তু মিওসিস হয় না, ঠিক আছে? অনেকে হয়েছে যৌন জনন অযৌন জনন দুইটা পড়তে পড়তে পেঁচায় ফেলছো, জনন মাতৃকোষে মিওসিস হয়, জনন কোষে কিন্তু মিওসিস হয় না। জনন মাতৃকোষে হয় এগুলো, সেইটা থেকেই তো জনন কোষ। হাসিবুর রহমান নয়ন। আচ্ছা ভাইয়ারা, যারা একটু এই জিনিসটা নিয়ে কনফিউশনে আছো তাদেরকে বলি, জনন মাতৃকোষে মিওসিস হয়, জনন কোষে কিন্তু মিওসিস হয় না। এই জিনিসটা একটু খেয়াল রেখো। এই দেখো, মাতৃ জনন কোষ, এই 2N এই জায়গাটাতে কিন্তু মিওসিস হয়েছে। আর এখান থেকে জনন কোষ সৃষ্টি হয়েছে। আর যারা আমার আমার প্রশ্নের সাথে উত্তরের সাথে মিলাইতে পারতেছো না, তাদেরকে বলি, আমি জনন কোষে মিওসিস হয় এটা ঠিক লেখা একবার অ্যান্সার ক্রস গেছে, ঠিক আছে? সো আমার সাথে ডিবেটে গিয়ে লাভ নাই, জনন মাতৃকোষে মিওসিস হয়। তো মিওসিসের প্রসেসটা একটু ভালো করে খেয়াল করো। মাতৃজনন কোষ, এটা হচ্ছে 2N। 2N মানে কি? 2N মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ডিপ্লয়েড। এই যে এই দেখো, এখানে কালো দিয়ে দেখানো আছে, কালো একটা পয়েন্ট দিয়ে ডিপ্লয়েড, এখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে রাসমূলক বিভাজন। এই রাসমূলক বিভাজনটা হচ্ছে মিওসিস ওয়ান। এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু এই যে চারটা থেকে দুইটা হয়ে গেছে প্রত্যেক, খেয়াল করছো? তো এটাতে তোমরা হচ্ছে খেয়াল করো, মিওসিস ওয়ানে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আর পরবর্তীতে কিন্তু সমবিভাজন, সমবিভাজন মানে কি, এটা মাইটোসিসের অনুরূপী হবে। তো এখানে প্রত্যেকটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম দুইটাই আছে এন এন, তার মানে এই ডিপ্লয়েড হ্যাপ, এই দেখো, এটা হচ্ছে গিয়ে বাবার, এটা মায়ের। 2N 2N, দেখো, এই যে 2N, এই যে 2N, এখানে প্রথম বিভাজনটার ফলে মায়েরটা থেকে ডিম্বাণু আসছে, যেটা হচ্ছে গিয়ে জনন কোষ। এই জনন কোষে এটা হচ্ছে গিয়ে একটা এন, আর এই শুক্রাণু এটা হচ্ছে আরেকটা এন। দুইটা যখন মিলিত হয়েছে তখন হচ্ছে গিয়ে নিষেক হয়েছে। আর এই নিষেকে 2N উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে গিয়ে জাইগোট। আর তোমরা হয়তোবা অনেকেই জানো জাইগোট হচ্ছে গিয়ে জীবদেহের প্রথম কোষ, এটাকে জাইগোট বলে। আশা করি মিওসিসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা আশা করি পরবর্তীতে যখন কোনো পরীক্ষা আসবে, পরীক্ষায় এই জিনিসটা আশা করি কেউ ভুল করবে না, জনন মাতৃকোষে মিওসিস হয়। আচ্ছা, পরবর্তী স্টেপ, আশা করি সবাই বুঝতে পারতেছো। জনন কোষ দেহ কোষ হবে কিভাবে, হাসিব তাও? ভাইয়া, জনন মাতৃকোষ এক ধরনের দেহ কোষ না? হ্যাঁ হ্যাঁ, জনন মাতৃকোষ যেটা সেটা দেহ কোষ, এর ওইখান থেকে জনন কোষ সৃষ্টি হয়েছে, সেটা জনন কোষ। জনন মাতৃকোষ কিন্তু দেহ কোষ। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতেছো।
আচ্ছা, সবাই বুঝতেছো তো? বুঝলে ওয়াই লেখো। হুম। হাসিবুর রহমান নয়ন, ইটস মাই প্লেজার। জনন থ্যাংক ইউ। জনন মাতৃকোষ তো দেহকোষ, আর জনন কোষটা দেহকোষ না, এটাই না? হুম হুম হুম। জনন মাতৃকোষটা হচ্ছে কি, যারা ক্লিয়ার হও নাই তাদেরকে আমি আরেকবার বলতেছি। জনন মাতৃকোষটা হচ্ছে কি একটা দেহকোষ। এই জনন মাতৃকোষ, এই যে এইটা, এই যে মাতৃকোষ যেটা জনন মাতৃকোষ, এই যে দেখো লেখাই আছে, তোমাদের বইয়ে লেখাই আছে। জনন মাতৃকোষ বা মাতৃজনন কোষ, এটা 2N। 2N মানে কি? ডিপ্লয়েড দেহকোষ। এইটা থেকে এন আসতেছে। এন কি? এন হচ্ছে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড এনটাই হচ্ছে জনন কোষ, যেটা হচ্ছে শুক্রাণু অথবা ডিম্বাণু। আর এইগুলা দুইটা যখন মিলিত হয়, তখন এই মিলিত হওয়ার ফলে এই যে দেখো জাইগোট উৎপন্ন হয়েছে, এই যে এন আর এন। এন আর এন যোগ করলে তো 2N হবে নাকি? 2N হচ্ছে ডিপ্লয়েড। আর ডিপ্লয়েড হওয়ার কারণে এটা আমরা হচ্ছে মানুষ তৈরি হয়েছি। না হয়তো তো আমরা জাস্ট মানুষ হইতাম না, আমরা শুক্রাণু ডিম্বাণুতে থেকে যেতাম। হাস্যকর একটা ব্যাপার। রিহান, একজন জিজ্ঞেস করতেছে যে তোমার নাইম, সে জিজ্ঞেস করতেছে শুধু জনন কোষ বলতে কি তাহলে শুক্রাণু বা ডিম্বাণুকে বোঝানো হয়? হুম হুম। শুক্রাণু আচ্ছা। ডিম্বাণু অথবা উদ্ভিদের ক্ষেত্রে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট, এগুলা হচ্ছে গিয়ে জনন কোষ, ঠিক আছে? আর এগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। জনন কোষ, জনন মাতৃকোষ, একটু প্যাচ লেগে যায়। এই প্যাচটা জাস্ট তোমাদের ছুটাই দিলাম, ঠিক আছে? সবাই বুঝতেছো তো? বুঝলে ওয়াই লেখো। না ভাইয়া, জনন পিতৃকোষ বলতে কিছুই নাই। কে লিখছে এটা? শাইয়ান। জনন পিতৃকোষ কিছু নাই। আমরা আসলে মায়ের দেহ থেকে সৃষ্টি হইতো প্রত্যেকে, তার কারণে জনন মাতৃকোষ বলা হয়। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। জনন পিতৃকোষ বলতে আসলে কিছুই নেই। সবাই ওয়াই লিখতেছে, থ্যাংক ইউ। যেসব কোষে মিওসিস বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। একজন বলতেছে যে ভাইয়া আপনি কিভাবে অলিম্পিয়াডে গেলেন, ন্যাশনালে, সেটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে তুমি যত কিছুই পড়ো না কেন, একটা জিনিস কখনোই তোমার নিয়ন্ত্রণে থাকবে না, সেটা হচ্ছে গিয়ে তোমার ফেট বা তোমার ভাগ্য। ভাগ্য একটা বড় জিনিস, ঠিক আছে? আমার কিন্তু বায়োলজি ফেভারিট সাবজেক্ট না, আমার ম্যাথ খুবই ভালো লাগে। আর এটা আরেকটা বড় কারণ যে আমি বায়োলজি অলিম্পিয়াডে প্রাইজ পেয়েছি। আর তোমাদের যাদের ম্যাথ ভালো লাগে বা যে সাবজেক্টই ভালো লাগুক না কেন, তোমরা সবসময় লাইগা থাকবা, তোমরা ওই সাবজেক্টটাকে ভালোভাবে পড়বা। আর বায়োলজি অলিম্পিয়াডে আমি আসলে পার্টিসিপেট করছিলাম। খালি প্যাচ লাগে। প্যাচ লাগলে কি করবা? ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তোমরা আশা করি সবাই বুঝতেছো। হ্যাঁ, আই লাইক ম্যাথ, জোস একটা সাবজেক্ট। সব সাবজেক্টই জোস, ঠিক আছে? যার যেটা ভালো লাগে সে সেটা ভালোভাবে পড়বা, আর ভবিষ্যতে ওই বিষয়ে ক্যারিয়ার করবা। আমি অলিম্পিয়াডে পার্টিসিপেট করছিলাম। আর পার্টিসিপেট করার পরে কেমনে কেমনে জানি হয়ে গেছে। হয়তো বা আমাকে যেই স্যার পড়াইছেন, ওই স্যারে হয়তো বা আমাকে অনেক ভালোভাবে বেসিক গুলো ক্লিয়ার করছিলেন, তার কারণে আমার বায়োলজিতে অনেক ভালো একটা বেসিক তৈরি হয়েছিল, তার কারণে আমি ন্যাশনাল পর্যন্ত যাইতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তীতে স্লাইডে যাচ্ছি। বায়ো এনার্জেটিক্স। বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তি। তো যারা জীবনী শক্তি সম্পর্কে জানো না, ছোট ক্লাসের ভাই আপুরা, তারা একটু ভালো করে খেয়াল করো। জীবনী শক্তি কিন্তু এখানে আমাদের 9-10-এ জাস্ট দুইটা টপিক নিয়ে বলা হয়েছে, সালোক সংশ্লেষণ আর আহ শোষণ। তো সালোক সংশ্লেষণকে তোমরা অনেকে ফটোসিনথেসিস বলো। সালোক সংশ্লেষণ আর শোষণ, এই দুইটা টপিক নিয়ে মূলত এই অধ্যায়টা লেখা হয়েছে। তো এই দুইটা টপিকই মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। ভাইয়া ম্যাথ অলিম্পিয়াড দিয়েছেন? ভাইয়া ম্যাথ অলিম্পিয়াডে একবার মনে হয় রিজিওনালে গেছিলাম, তারপরে আর পারিনি। ঠিক আছে। আই লাভ ফিজিক্স, বেস্ট অফ লাক। আচ্ছা, সবাই দেখো, চ্যাট চ্যাট সেকশন এখন কিছু বেশি রিহান, জানায়ও না। রিহান, বল। বল। তোমার মাইক্রোফোনটা একটু পারলে একটু কাছে নিও, সামান্য একটু কাছে নিও, বেশি না মাইক্রো মানে। সাউন্ড ঠিক আছে বাট আর একটু সাইড। জোরে হইলে একটু ভালো ছিল, বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, জোরে জোরে বলতেছি, ঠিক আছে ঠিক আছে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি জোরে কথা বলার, আরো কত জোরে বলবো? আচ্ছা ঠিক আছে, বলতেছি। আচ্ছা দেখো, সালোক সংশ্লেষণ আর শোষণ, এই দুইটা টপিক বেশ ইম্পর্টেন্ট। তবে এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট টপিকও আছে বায়োলজি অলিম্পিয়াডে, কি বলে, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে, সরি।
চালক সংশ্লেষণের বিষয়টা আশা করি সবাই দেখবা সামনে। আর পরের স্লাইডটাতে যাচ্ছি, দেখো। হুম জীবনী শক্তিতে একটা জিনিস খেয়াল করছো তোমরা সবাই হয়তোবা, এটিপি বা জৈব মুদ্রা, এই জিনিসটা একটু খেয়াল করো। এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এটাকে জৈব মুদ্রা বলা হয়। এগুলো জাস্ট হচ্ছে গিয়ে ইনফো গুলাও কিন্তু বায়োলজিতে খুব ইম্পর্টেন্ট। যারা ইনফো মনে রাখবা, অনেকে বলে যে মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে, কিন্তু মুখস্থ বিদ্যাও লাগবে, আবার ম্যাথমেটিক্যাল বিদ্যাও লাগবে, সব বিদ্যাই লাগবে, ঠিক আছে? তো এটিপি হচ্ছে জৈব মুদ্রা। এখানে একটা জিনিস, একটা ইনফো আছে বইয়ে, এটিপি এর প্রান্তীয় ফসফেটে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলোজুল শক্তি জমা থাকতে পারে। এই ইনফোটা একটু মনে রাখবা। আর এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই। আর এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। আর পিআই, পিআইটা হচ্ছে অজৈব ফসফেট। তো দেখো, অ্যাডিনোসিন ডাইফসফেটে দুইটা ফসফেট আছে। আর এই টি আর আই, টি হচ্ছে ফসফেট আর আই দিয়া বুঝাইতেছে ইনঅর্গানিক, মানে অজৈব। এই অজৈব ফসফেটটা যখন এডিপির সাথে যুক্ত হয় তখন এটিপি হয়। এটা তোমাদের একটা টপিক আছে এই জিনিসটা। আর বায়ো এনার্জেটিক্স এর যে এই এটিপি এডিপি বা এই জিনিসটা 12তম অধ্যায়ে আমি আরেকটু বিস্তারিত ভাবে বলবো, যেটা পরবর্তী সেশনে। তো যারা এই সেশনটা করতেছো তাদেরকে বলি, এই সেশনের লাস্টে কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক দেখাবো। তাই যারা চলে যেতেছো তাদের জন্য বলি যে অন্তত পক্ষে রেকর্ডটা দেখো, ঠিক আছে? লাস্টের দিকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আর 12তম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, জেনেটিক্স এর অধ্যায়। অলিম্পিয়াডে জেনেটিক্স থেকে প্রচুর প্রশ্ন আসে, এই অধ্যায় 1, 2, 3 এগুলোর থেকেও জেনেটিক্স এর যে টপিক গুলো আছে এই টপিক গুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো বায়ো এনার্জেটিক্স এর এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। এটিপির জিনিসটা আশা করি বুঝছো। আমি তোমাদেরকে বলি, অ্যাডিনিন আর গুয়ানিন, তারপরে হচ্ছে গিয়ে থাইমিন, এইগুলার প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন, মানে এই যে এগুলা যেগুলো আছে এগুলার সাথে উম, এগুলার সাথে অজৈব ফসফেট যখন যুক্ত হয় তখন সেটা এডিনোসিন মনোফসফেট হয়। এরকম দুইটা তিনটা এরকম ভাবে যুক্ত হয়ে একটা শিকলের মতো তৈরি করে। এইভাবে অ্যাডিনোসিন ডাইফসফেট ট্রাইফসফেট হয়। এটা বেশি ইম্পর্টেন্ট টপিক না, তারপরও এই অধ্যায়ে আছে তাই তোমাদেরকে বলতেছি। যারা ছোট ক্লাসে আসো তারা কিন্তু ভয় পেও না ভাইয়ারা, ঠিক আছে? তোমাদের এই টপিক এত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নাই। আর যারা বড় ক্লাসে আছো তারা তো পারোই, এসএসসি ক্যান্ডিডেট আছো এখানে, অনেকে আমার চেয়েও বেশি জানো। তারপরেও আমি বলি, আমার হয়তোবা কিছু কিছু টপিকে ভুল হইতে পারে, হবে না আশা করি, আমি অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে আসছি। তারপরেও যদি কিছু ভুল হয় তাহলে আই অ্যাপোলোজাইজ। আশা করি সবাই আমার ভুলটা ধরাই দিবা, ঠিক আছে? পরবর্তী স্লাইডে যাইতেছি। আচ্ছা দেখো। রিহান, আমি কিছু নোটস, কিছু ছবি টবি, কিছু পিডিএফ এর মতো করে আমি 9-10 এর বইয়ের কিছু পেজ আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিছি। তুমি পড়িয়ে যাও, অসুবিধা হবে না, ঠিক আছে? যারা ক্লাস 6, 7, 8 এর আছো তারা ওখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো যদি চাও। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে তোমাদেরকে ওখানে নোটস দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ডাটা কালেক্ট করতে পারো, ঠিক আছে? অসুবিধা হবে না তোমাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা তো, আচ্ছা খেয়াল করো যেখানে আমরা ছিলাম, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা ভালো করে দেখো। এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আহ 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি মিলে, সেইখানে লেখি নাই, ক্লোরোফিল আর আলো আছে। আচ্ছা, তোমরা পিডিএফটা থেকে যারা 6, 7, 8 আসো তারা 9, 10 এর বইটা ডাউনলোড করে নিবা। তোমাদেরকে একটা কথা বলি, 9, 10 কিন্তু আগে যেই বইটা ছিল, আমাদের আগের ভার্সনে 2013-র আগের ভার্সনে, ওইখানে কিন্তু অনেক হাবিজাবি অনেক তথ্য ছিল। মানে ওই বইটা যারা পড়ছে তারা কিন্তু অনেক অনেক তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু বর্তমানে যে বইটা আছে এটা কিন্তু অনেক এনরিচড একটা বই। এই 9, 10 এর বায়োলজি বইটা তোমরা সবসময় রাখবা, এটা তোমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? 9, 10 এর যে বায়োলজি বইটা আছে, যারা ছোট আছো তারা ওই পিডিএফটা থেকে দেখে নিও, তোমাদের চিত্র টিত্র যা লাগে তোমরা তা ওইটা থেকে রিসোর্স থেকে পড়বা, 9, 10 এর বায়োলজি বই। আর অলিম্পিয়াডের জন্য যারা স্পেশালি প্রিপারেশন নিতেছো তাদেরকে বলি, তোমরা ইন্টারনেটটাকে একটা বড় রিসোর্স নিতে পারো। ইন্টারনেটে হাবিজাবি না দেখে তোমরা ইন্টারনেট থেকে বায়োলজির অনেক অনেক কিছু আছে, মানে আমি তো বায়োলজি অনেক কিছু ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি। আমাদের যে ন্যাশনাল কারিকুলামটা কিন্তু এতটা এনরিচড না, তোমরা ইন্টারনেটের সাহায্য নিবা। যেই টপিক গুলো বুঝো না সেই টপিক গুলো ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, তারপর হচ্ছে গুগলে বিভিন্ন টপিক আছে, এগুলো থেকে তোমরা সার্চ দিয়ে হচ্ছে কি ইন্টারনেট থেকে ফুল যে ইফোর্ট দিয়ে ওই টপিক গুলো বোঝার চেষ্টা করবা।
আচ্ছা, তো দেখো সিক্স যেটা বলতেছিলাম, ক্লোরোফিল আর আলোর মাধ্যমে বিক্রিয়া ঘটায়। আর এই যে C6H12O6, অনেকে হয়তো বা জানো, এটা হচ্ছে গ্লুকোজ। আর হচ্ছে গিয়ে 6 অণু পানি, আর 6 অণু অক্সিজেন। এইটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তো যারা 9-10-এ কেমিস্ট্রি পড়ছো বা এইটাও মনে হয় আছে, এইটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। দাগটা বেঁকা হয়ে গেল, সরি, আসলে মাউস দিয়ে দাগাইতেছি তো। তো এটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। H2 হচ্ছে জারিত হয়, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে বিজারিত হয়। তোমরা তোমাদের যারা 19-এ পড়ো তারা তোমাদের বইয়ের 68 নম্বর পৃষ্ঠাটা দেখো। 68 নম্বর পৃষ্ঠায় কিন্তু সুন্দর মতো লেখা আছে যে H2O বিজারিত হয়, H2O জারিত হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন দিছি, দেখো, সালোক সংশ্লেষণে বিজারক কোনটি? এটার অ্যান্সারটা একটু দাও তো দেখি, চ্যাট সেকশনে সবাই লেখো। হুম, সবাই দেখি খুবই ব্রিলিয়ান্ট, তোমাদের বেসিক খুবই ক্লিয়ার। হ্যাঁ, এই সবাই খুব ব্রিলিয়েন্ট কার্বন ডাই অক্সাইড দেখতেছি। কে লেখো। হুম হুম। আমাদের চেয়েও আহ, ব্রিলিয়েন্ট। হ্যাঁ, বুয়েট মেডিকেলে ফার্স্ট হয় ওরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেডিকেল সমস্যা নাই। মেডিকেল। হুম, মেডিকেল মেডিকেল। আচ্ছা দেখো, যারা সালোক সংশ্লেষণে বিজারকে যারা H2O দিছো, তারা অনেকে হয়তো বা যুক্তি সহকারে দিছো, আর অনেকে হয়তো বা যুক্তি ছাড়া এমনি দিয়ে দিছো। অনেকে দিতেছে যেটা দেখছো অ্যান্সার H2O লেখা, সবাই H2O দিছো। আবার অনেকে ভাবছো যে H2O জারিত হয়, এখানে লেখা আছে, আর ভাইয়া প্রশ্ন করছে বিজারক কোনটা। তো H2O যেহেতু এখানে এই কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, ভাইয়া তো একটু পেঁচানো প্রশ্ন করতেছে, তো অনেকে হয়তো বা H2O লেখা দিছো। ভাইয়া বা জারণ বিজারণের ব্যাখ্যাটা দিবেন ভাইয়া, ওটা তো কেমিস্ট্রি। আচ্ছা, জারণ মানে হচ্ছে ত্যাগ, ঠিক আছে, আর বিজারণ মানে গ্রহণ। হ্যাঁ, ধরো হাইড্রোজেন জারিত হয় মানে কি? আচ্ছা, যারা একটু বায়োলজিক্যাল দিক থেকে একটু যদি দেখি আমরা, জারণ মানে হচ্ছে ভাঙন, মানে এই হাইড্রোজেনটা ভাঙা যায়। এই দেখো, এই হাইড্রোজেনটা ভাঙা যায়, আর ভাঙার ফলে যে হাইড্রোজেন অণু আর কি বলে, হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যায়, ওইটা ওই কার্বন ডাই অক্সাইডে যায়। এখন এত বিস্তারিত ভাবে আমি বুঝাইতে পারতেছি না, হয়তো বা তোমাদের সামনাসামনি তোমাদেরকে আমি বুঝাইতে পারতাম। কিন্তু হাইড্রোজেন ভেঙে যায়, আর ওই অণুগুলো মিলে কার্বন ডাই অক্সাইড যে এখানে উৎপন্ন হয়। দেখো, এখানে তো হাইড্রোজেন জারিত হয় আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। তো এই বিষয়টা তোমরা একটু দেখো, আশা করি সবাই বুঝতেছো। বুঝছো সবাই? হুম হুম। H2O কারেক্ট, তহুরা, H2O কারেক্ট। এখানে তোমাদের বইয়ে তো পুরোপুরি লেখা আছে যে হাইড্রোজেন, এই পানি বিজারিত হয়, এই জারিত হয়, আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। আচ্ছা, পরবর্তী যে স্লাইডে যে যদি আমরা যাই, তাহলে আমরা আরেকটু বেশি ক্লিয়ার হবো। ভালো করে দেখো, এই দেখো তো বড় করে লিখে রাখছি কি, দেখো তো, জারক বিজারিত হয় আর বিজারক জারিত হয়। এই দুইটা লাইন, মানে এই দুইটা লাইন তোমরা মরে গেলেও ভুললো না। জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়, বুঝছো? তো পানি যেহেতু জারিত হয়, তাই পানি বিজারক। আর ইয়ে কার্বন ডাই অক্সাইড যেহেতু বিজারিত হয়, তাহলে কার্বন ডাই অক্সাইডই জারক। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে জারক বিজারিত হয় আর বিজারক জারিত জারিত হয়। আচ্ছা, পরবর্তীতে একটা জিনিস তোমাদের একটু কনফিউশন থাকে, যারা ছোট ক্লাসে আসো ভাইয়া পুরো একটু ভালো করে দেখো। আর যারা বড় ক্লাসে আসো তারা একটু বোরিং ফিল করলেও ভালো করে দেখো, যে তোমাদের কিন্তু বেশ কিছু টপিক আছে যেটা তোমাদের কাছে মনে হতে পারে যে আয় হ্যাঁ ভাই, এগুলা কি সোজা সোজা টপিক পড়াইতেছে। কিন্তু ভাইয়া বলে দিই, পরীক্ষায় কিন্তু ভাইয়া সোজা সোজা টপিকে ভুল হয়। হ্যাঁ, সোজা সোজা টপিকে তোমাদের পরীক্ষায় ভুল হবে। আচ্ছা দেখো, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.003, আর পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.30। এখন পানিতে হার বায়ুর চেয়ে বেশি, মানে কি সালোক সংশ্লেষণের হার পানিতে বেশি বায়ুর চেয়ে। তো একটা মানে আমার একজন স্যার আমাকে মজা করে বলছিল যে পৃথিবীর ভূপৃষ্ঠের সব উদ্ভিদ যদি মরে যায় তাহলে কি হবে। আমি বলছিলাম, স্যার তাহলে তো মানে সবাই আমরা প্রাণীরাও মরে যাবো, কারণ আমরা তো আর তখন অক্সিজেন পাবো না। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে পানির নিচে অনেক বেশি পরিমাণে উদ্ভিদ আছে। এই উদ্ভিদরাও সালোক সংশ্লেষণ প্রতিনিয়ত করতেছে। তো এই সালোক সংশ্লেষণের জন্য তারা কিন্তু পানির নিচে আছে। আর পানিতে সালোক সংশ্লেষণের হারও কিন্তু অনেক বেশি। আর এক্ষেত্রে আমি একটা জিনিস বলে বলে দিই তোমাদেরকে, যে বায়ুতে সালোক সংশ্লেষণের হার পানির চেয়ে কম। কেন, এটা তো বুঝেই যাচ্ছ। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন কি, দেখো তো, কার্বন ডাই অক্সাইড।
আর এই কার্বন ডাই অক্সাইড পানিতে বেশি, তার মানে পানিতে হচ্ছে গিয়ে এটা কি বলে, 1000 ভাগের 30 ভাগই হচ্ছে পানিতে কার্বন ডাই অক্সাইড। আর বায়ুতে হচ্ছে সেটা 10,000 ভাগের 30 ভাগ মনে হয়। বেশি একটা ভালো বলতে পারলাম না, তারপরে আচ্ছা, মূল বিষয়টা এটাই যে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুর চেয়ে বেশি, তার কারণে পানিতে সালোক সংশ্লেষণের হার বায়ুর চেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে শ্বসন। শ্বসন কিন্তু দুই প্রকার, হ্যাঁ, সবাত শ্বসন আর অবাত শ্বসন। সবাত শ্বসনে সবাত শ্বসন হয় অক্সিজেনের উপস্থিতিতে, আর অবাত শ্বসন হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। সবাত শ্বসনে সবাত শ্বসনে কিন্তু বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আর অবাত শ্বসনে শক্তি একটু কম উৎপন্ন হয়। হুম। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমাদের বইয়ে কিন্তু একটা একটা চার্ট আছে, হচ্ছে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটা চার্ট আছে। এই চার্টটা সবাই ভালো করে পড়বা। এই চার্টটার ভিতরে অনেক টপিক আছে, যে টপিক গুলো হয়তো বা, আচ্ছা একটা জিনিস দাঁড়াও, ভাইয়া প্লিজ রিপ্লাই, ফটোসিনথেসিসে O2 আর কার্বন ডাই অক্সাইডের রেশিও বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি ভাইয়া? ফটোসিনথেসিসে O2, সরি ভাই, এটা তো আমি জানি না। তুমি একটু নেটে সার্চ দিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি তো এটা জানতাম না। আর ওটা বেশি লাগবে না, রেশিও বের করার ফর্মুলা লাগবে না, ওখান থেকে প্রশ্ন বেশি একটা আসে না। আর যারা জানতে চাও তারা ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, তারপরে নেটে ঘাটাঘাটি করে বাইর করতে পারো। আশা করি বুঝতেছো ব্যাপারটা, আমি এই বিষয়টা জানি। আহ শ্বসনের চার্টটা কিন্তু খুব ভালো করে পড়বা। চারটার মধ্যে চারটা কিন্তু তোমরা যারা এসএসসি তে আছো তোমাদেরকে বলি, এসএসসির জন্য কিন্তু চারটা বেশ ইম্পর্টেন্ট একটা চার্ট। সবাই কিন্তু লাস্ট পর্যন্ত থাকবা, ঠিক আছে, লাস্টে অনেকে কিন্তু চলে যাইতেছো। তো অনেকের অবশ্য নেট প্রবলেম হইতে পারে। চার্টটা ভালো করে পড়বা, চার্টের ইনফো গুলো থেকে কিন্তু অলিম্পিয়াডে প্রশ্ন আসতে পারে। পেজ নং কত? পেজ ধরে পড়াইতেছি না, তবে পেজ হচ্ছে 79। আচ্ছা নাফিসা, থ্যাংক ইউ। ভাইয়া আপনার ক্লাস সবচেয়ে ভালো ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেখো, চার্টটা ভালোভাবে পড়বা, ঠিক আছে। এই যে শোষণের চার্টটা, এই চার্টটা কিন্তু, এই চার্টটা থেকে অলিম্পিয়াডে কিন্তু প্রশ্ন আসে। এই চার্টটা থেকে অলিম্পিয়াডে বলো বা তোমরা একাডেমিক স্টাডিজ যেগুলো বলো সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো তোমরা আশা করি এটা বুঝতে পারতেছো। আর আরেকটা জিনিস, এই যে 1 NADH2 সমান 3 ATP, 1 FADH2 সমান 2 ATP, আর 1 GDP সমান 1 ATP। এই জিনিসটা একটু মনে রাখবা। এই ধরনের এই জিনিসটা আমি লিখছি, তবে এছাড়া আরো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে কি একটু ডাটা টাইপ, ডাটাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর এই চারটা ভালো করে পড়বা। এই অধ্যায়ের থেকে আর বেশি কিছু নাই। আর আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা, বিজারণ মানে হচ্ছে গঠন, আর জারণ মানে হচ্ছে ভাঙন, ঠিক আছে। জারণ বিজারণ যে জানতে চাইছিলা তাকে বলতেছি। জারণ বিজারণ বিষয়টা তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রিতে তো জারণ বিজারণ খুব সোজা লাগার কথা, আমার কাছে খুবই সোজা লাগতো। বায়োলজির চেয়েও কেমিস্ট্রি ভালো লাগতো পড়তে। যাই হোক, পরবর্তী স্লাইডে যাইতেছি, ঠিক আছে। এই অধ্যায়টা কি সবাই বুঝতেছো? এই যারা বুঝতেছো তারা ওয়াই লেখো। ওয়াও, সবাই ওয়াই লিখতেছে। আহ হুম, সবাই ওয়াই। থ্যাংক ইউ হাসিবুর। সবাই বোরিং ফিল করতেছো নাকি? হুম। এই ক্লাসগুলো কোন গ্রুপে থাকে? হ্যাঁ, এগুলো হচ্ছে বিওসি, যে বায়োলজি বলে, বাংলাদেশ অলিম্পিয়ারিয়ান্স ক্লাবের ইউটিউব চ্যানেলে মনে হয় এগুলো রেকর্ডেড ক্লাসগুলো পাওয়া যাবে। আচ্ছা দেখো, এই যে পুষ্টি ও পরিপাকের একটা অধ্যায় আছে তোমাদের, যারা পুষ্টি ও পরিপাক অধ্যায়টা পড়ছো অনেকে অনেকে পড়বা। যারা ক্লাস 6, 7, 8 আছো তাদেরকে আমি বলি, এই অধ্যায়টা কিন্তু বায়োলজি অলিম্পিয়াডের জন্য ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় যেটা পুষ্টি ও পরিপাক, এই পুষ্টি ও পরিপাকে প্রথমে আছে উদ্ভিদের পুষ্টি। এই উদ্ভিদের পুষ্টি টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অবশ্য তোমাদের পড়তে গিয়ে মাথা ধরে যাবে, অনেক বেশি পরিমাণে ইনফো। কিন্তু একটা জিনিস, এই দেখো, উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় 17টা উপাদান আছে। এই 17টা উপাদানের মধ্যে 10টা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে প্রধান, আর মাইক্রো মানে হচ্ছে কি ছোট। ছোট মানে কি অপ্রধান। তো যে 10টা উপাদান আর 7টা উপাদান আছে, তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবে আর শর্ট কোশ্চেন আসবে। তো তোমাদেরকে বলতেছি যে যারা এমসিকিউ দিবা তাদেরকে কিন্তু এই উপাদানগুলোর মধ্যে ম্যাক্রো মাইক্রো পেঁচাই দিলে কিন্তু তোমরা পারবা না।
তো ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান গুলো কেমনে মনে রাখবা, এটার জন্য আমি একটা সুন্দর নিমোনিক তৈরি করছি। অবশ্য নিমোনিকটা আমার তৈরি না, আমার স্যার তৈরি করে দিয়েছিল, আমি এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। অনেকেই জানো, এই যে এখানে তোমাদের একটা লাইন লেখা, এমজিকে ক্যাফে ইজ নাইস ফর গুড জবস। এই ক্যালসিয়াম, তারপরে কি, আয়রন, নাইট্রোজেন আছে, ফসফরাস, আর হচ্ছে সালফার। তো ভালো করে খেয়াল করো, এমজিকে ক্যাফে ইজ নাইট ফর গুড জবস, এই লাইনটা যদি তোমরা মনে রাখো, তোমাদের কিন্তু এই যে ম্যাক্রো উপাদানগুলো তোমরা মনে রাখতে পারবা। এই লাইনটা মনে রাখলে তোমরা জাস্ট হচ্ছে গিয়ে এই নামের যে সংকেত, সংকেত দিয়ে তোমরা এই প্রত্যেকটা উপাদানের নাম মনে রাখবা। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফেরাম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। আর এইগুলোর বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রোর মধ্যে বোরন আছে, ক্লোরিন আছে, মানে এটসেট্রা এটসেট্রা, 6টা উপাদান। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, হুম, তোমাদের অভাবজনিত লক্ষণ বললে একটা টপিক আছে, এই যে অভাবজনিত লক্ষণ, যেটা তোমরা অনেকেই পড়তে চাও না, আমিও ধরতে গেলে ওইটা স্কিপ করে গেছিলাম। ওই ওই টপিকটা কিন্তু, ওই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে অলিম্পিয়াডে, আমি দেখছি এরকম নজির পাওয়া গেছে যে ওই টপিকটা থেকে প্রশ্ন আসে। তো ওই টপিকটার মধ্যে কয়েকটা লাইন আমি বলতেছি, ওই লাইনগুলো ভালো করে মনে রাখবা। সাইটোক্রোমের গাঠনিক উপাদান হচ্ছে আয়রন। সাইটোক্রোমের গাঠনিক উপাদান হচ্ছে আয়রন। এই লাইনটা থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, এমনকি ক্রিয়েটিভ ট্যালেন্ট হান্টেও এখান থেকে প্রশ্ন আসছিল, এমনকি আমি পারছিলাম দেখে ওখানে চান্স পাইছিলাম। হ্যাঁ, এই সাইটোক্রোমের গাঠনিক উপাদান আয়রন, এটা একটু মনে রাখবা। আর অভাবজনিত লক্ষণগুলো একটু ভালো করে মনে রাখবা। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলোর অভাবজনিত লক্ষণগুলো আছে, এগুলো একটু ভালো করে মনে রাখবা। আবারও বলতেছি, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্লিজ রিপিট, কি রিপিট করবো? একটু দাঁড়াও। নেট প্রবলেমের জন্য শুনি নাই, আরেকবার বলবেন প্লিজ। কোনটা? আচ্ছা, আমি আরেকবার বলতেছি, পুষ্টি ও পরিপাক পড়াইতেছি। হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধির জন্য 17টা উপাদান অত্যাবশ্যকীয়, এর মধ্যে 10টা হচ্ছে ম্যাক্রো, 7টা মাইক্রো। এই 10টা যে ম্যাক্রো মানে প্রধান, ম্যাক্রো মানে প্রধান, আর মাইক্রো মানে হচ্ছে এগুলা ইম্পর্টেন্ট না হইলেও চলবে। যেমন তোমাদের কিছু কিছু টপিক আছে বায়োলজি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় হচ্ছে গিয়ে সবসময় প্রশ্ন আসে। আর কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসে না, কিন্তু তারপরে এগুলো ইম্পর্টেন্ট, এরকম। এই দেখো, এখানে আমি একটা লাইন লিখে রাখছি, এমজিকে ক্যাফে ইজ নাইট ফর গুড জবস। যাদের নেট প্রবলেম, তারা যারা অনেকে আবার রিপ্লাই করতে আবার আবার বলতে বলছো, তাদেরকে বলতেছি, এইখানে যে আমি দাগ দিয়ে রাখছি, এই দাগগুলোর মধ্যে CHO, এগুলো হচ্ছে গিয়ে এক একটা হচ্ছে গিয়ে ওই যে মৌলগুলোর নাম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, নাইট্রোজেন। এইগুলা দিয়ে তোমরা এখানে 10টা মোট আছে, দেখো, গুনে গুনে দেখো, এখানে 10টা মৌলের নাম আছে। এই 10টা মৌল হচ্ছে গিয়া ম্যাক্রো উপাদান, ঠিক আছে। আর মাইক্রো উপাদান হচ্ছে বাকিগুলা। মাইক্রো উপাদান গুলোর নামও আরেকবার বলতেছি, মলিবডেনাম, বোরন, কপার, ক্লোরিন, জিঙ্ক, আর ম্যাঙ্গানিজ। এই 6টা হচ্ছে গিয়ে মাইক্রো উপাদান। আশা করি বুঝছো। আর অভাবজনিত যে লক্ষণটা আছে, অভাবজনিত লক্ষণগুলা একটু ভালো করে পড়বা। এই যে এই প্রত্যেকটা উপাদানের অভাবজনিত কিছু লক্ষণ আছে। এই যে নাইট্রোজেনের অভাবে হচ্ছে ক্লোরোসিস হয়, তারপরে হচ্ছে কি কোনটার অভাবে কি হয়, এই যে ডাইব্যাক হয় সালফারের অভাবে। এগুলা তোমাদের যাদের কাছে বই নাই, যারা ছোট ক্লাসে পড়ো, তাদেরকে বলতেছি ভাইয়া পুরা তোমরা বইটা থেকে একটু দেখে নিও। আর যারা বড় ক্লাসে পড়ো, মানে 9-10-এ পড়ো বা এসএসসি ক্যান্ডিডেট, তারা তো আশা করি এটা রিলেট করতে পারতেছো আমার সাথে। তো যারা বুঝছো তারা ওয়াই লেখো। মুর্শিদা, আবু বকর সিদ্দিক, রাজিন। ভাইয়া এমজিকে এর লাইনটা বুঝি নাই। এ বুঝো নাই রে ভাই? সাদবিন আহমেদ, 2বার বুঝাইলাম। আচ্ছা ভাইয়া, যে বুঝো নাই তাকে আমি বলি, এই যে বিওসি ইউটিউব চ্যানেলে ক্লাসের পুরো রেকর্ডেড অংশটা দেওয়া থাকবে, যারা বুঝো নাই তারা প্লিজ, তাদেরকে আমি বলতেছি, ক্লাসে যে যে অংশ বুঝো নাই বা নেটের কারণে
শুনতে অসুবিধা হয়েছে তারা সেই সেই অংশগুলো একটু পড়ে রাখো। আমিও তো অনলাইন ক্লাস করি, অনলাইন ক্লাস কারোই ভালো লাগে না, ঠিক আছে? অনলাইন ক্লাসে রেকর্ডের অপশন থাকে না। তো যেই যেই ক্লাসে রেকর্ডের অপশন থাকে তারা রেকর্ড গুলো একটু ভালো করে দেখো। আমি রেকর্ডেড ক্লাস করতে পছন্দ করি। তো রেকর্ডের জিনিসটা তোমরা আরেকবার একটু দেখে নিও যারা অলিম্পিয়াডে ভালো করতে চাও। আর যারা এসএসসি দিবা বা যারা হচ্ছে গিয়ে একাডেমিকের জন্য পড়তেছো তাদের খুব বলতেছি বেস্ট অফ লাক। তোমরাও কিন্তু এগুলা ভালো করে একটু রিপিট করো। আশা করি সবাই বুঝছো, তাই না? ধরো, বুঝলে ওয়াই লেখো। 7 মান্থের কি লিখছে? হম 4টা চ্যাপ্টার পড়ছি। ও, 7 মান্থ, 7 মাসে 4টা চ্যাপ্টার পড়ছো। আপনি একবার 1 ঘন্টায় 5টা চ্যাপ্টার পড়াই দিলেন। আরে কোনো ব্যাপার না, এটা তো এমনি। তোমরা এখন যারা পড়তেছো, প্রথম দিকে আমাদেরও সবারই এরকমই লাগে যে এত বড় বড় চ্যাপ্টার। যারা 8-এ পড়ো তাদের কাছে মনে হবে আয় হ্যাঁ 9-10 এত মোটা মোটা বই। যারা 9-10-এ পড়ো তারা মনে হবে, তাদের কাছে মনে হবে আয় হ্যাঁ ইন্টারমিডিয়েটে 2টা রাইটার 3টা রাইটারের বই। বাস্তবতা হইলো আমরা প্রথমবার যখন পড়ি তখন এরকমই মনে হয়, পরবর্তীতে গেলে সবই সোজা মনে হয়। আমি পাঁচ পাঁচ কি বলে 5টা চ্যাপ্টার এতক্ষণে এত কম সময় পড়াই দিছি, সমস্যা নাই। এর অ্যাডভান্স কিছু টপিক আমি লাস্টে পড়াবো, ঠিক আছে তোমাদেরকে। আর যারা এই সেশনে আসো তারা পরবর্তী সেশনেও জয়েন করবা কিন্তু। 70 জন কইমা গেল কেন? এই রেকর্ডের কথা শুই না। আচ্ছা, পরবর্তী টপিকে যাই, বেশি টাইম নাই। আচ্ছা, তোমরা সবাই হয়তোবা সুষম খাদ্যের নাম শুনছো। সুষম খাদ্য মানে কি? খাদ্যের যে 6টা উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, তারপরে ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে গিয়ে পানি, 6টা উপাদানই ওটার মধ্যে মিশ্রিত অবস্থায় থাকবে, তাদেরকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্যের টপিকটা থেকে একটা ম্যাথ আসতে পারে, এই ম্যাথটা সবাই খেয়াল করো। তোমাদের কিন্তু বইয়ে অনেক হয়তো বা খেয়াল করো নাই। 1 খাদ্য ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। একটা জিনিস খেয়াল করো, খাদ্য ক্যালোরি সমান কিলো ক্যালোরি। এটা তোমাদের একটু প্যাচ লাগতে পারে, এই জিনিসটা এর কারণে তোমাদের লিখে দিছি। যারা বুঝতেছো না তাদেরকে বলি, 1 খাদ্য ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। আর শর্করা অনুপাত, আমিষ অনুপাত, স্নেহ, এটা হচ্ছে কি তোমাদের দৈনন্দিন জীবনে যে খাবারের মধ্যে তোমাদের কোনটা কি অনুপাতে খাইতে হবে। এই দেখো তো, শর্করার নিচে 1 লেখা, আমিষের নিচে 4 লেখা, স্নেহর নিচে 1 লেখা। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আমি বই থেকেই পাইছি বা বিভিন্ন রিসোর্স থেকেই পাইছি। তো এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে। আর যারা এমনিতে জীবনেও এটা কাজে লাগাইতে পারো, শর্করা কম খাবা, স্নেহ কম খাবা, আমিষ একটু বেশি খাবা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আর শর্করা, আমিষ, স্নেহ, এই তিনটা হচ্ছে খাদ্যের প্রধান 3টা উপাদান। ভিটামিন, খনিজ লবণ, এই দুটা কিন্তু এদের মতো এতটা বেশি দরকার নেই, অল্প পরিমাণে দরকার। আর ভিটামিনকে বলা হয় আহ খাদ্যের প্রাণ মনে হয় বলা হয়। ভিটামিনও দরকার, কিন্তু শর্করা, আমিষ, স্নেহ, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, বিএমআই। বিএমআই সমান হচ্ছে গিয়ে ওজন, কেজিতে তোমাদের ওজন, সাথে আর কেজিতে তোমাদের ওজনকে যদি তোমরা উচ্চতার স্কয়ার মিটারে নিয়ে ভাগ করো, তাহলে সেটা হচ্ছে তোমাদের বিএমআই। যারা উচ্চতাকে মিটারে নিতে পারো না, অনেকে তোমাদের উচ্চতা কি 5 ফুট, 4.5 ফুট, 6 ফুট এরকম না, তো যারা উচ্চতাকে মিটারে নিতে পারো না তাদেরকে আমি বলি, উচ্চতাকে, তোমাদের যে উচ্চতা আছে সেইটাকে তোমরা প্রথমে 5 ফুট, এই ক্লাস কতক্ষণ হবে? আর বেশিক্ষণ না, ঠিক আছে? আচ্ছা, উচ্চতাকে তোমরা প্রথমে 12 দিয়ে গুণ দিবা। এক 1 ফুটে 12 ইঞ্চি। তো 5 ফুট 5 ইঞ্চি যদি কেউ হও, তাহলে সে 5 ফুটকে 12 দিয়ে গুণ দিবা, তার মানে কি 60 ইঞ্চি, আর 5 ইঞ্চি যোগ করলে হয় 65। তো ওই যে 65 হয়েছে, ওই 65কে 2.54 দিয়ে গুণ দিবা। 2.54 দিয়ে গুণ দিলে এটা সেন্টিমিটারে বাইর হবে। তারপর ওটাকে 100 দিয়ে ভাগ করলেই মিটারে বাইর হয়ে যাবে। যারা পারো না তাদের ক্যালকুলেটর অপশন আছে, ক্যালকুলেটর দিয়েও করতে পারো। তো তোমাদের উচ্চতার মিটার, ওটাকে স্কয়ার করে ওজন দিয়ে ওটাকে ভাগ করলেই বিএমআইটা পাবা। বিএমআই এর একটা কিন্তু চার্ট আছে, এই যে 18 থেকে 24, 25 থেকে 29, তারপরে 30 থেকে 34, এরকম চার্ট আছে না, এই চার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই চার্টের থেকে প্রশ্ন আসতে পারে। আমরা পরবর্তী টপিকে চলে যাই। এই যে পরিপাকতন্ত্রের ছবি আর বর্ণনা পড়বে, তোমাদের কিন্তু পরিপাকতন্ত্রের একটা ছবি আছে, যারা 7-এ পড়ো তারাও ওই পরিপাকতন্ত্রের ছবিটা পাইছো। আর যারা হচ্ছে 9-10-এ পড়ো তারা তো পাবাই। ওই পরিপাকতন্ত্রের ছবিটা আমি সরি এখানে দিতে পারি নাই, কিন্তু তোমরা ওই পরিপাকতন্ত্রের ছবি আর পরিপাকতন্ত্রের প্রত্যেকটা জিনিস, যেমন হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, তারপরে পাকস্থলী কিভাবে কি হয়, পরিপাকের বিষয়টা মোটামুটি একটু ব্রিফ ভাবে ধারণা নিব। আর এখন তোমাদের একটা নতুন টপিক দেখাইতেছি। হম ইনশাল্লাহ থাকবো। থ্যাংক ইউ, সামিহা।
আচ্ছা দেখো, ডেন্টাল ফর্মুলা কি? তোমাদের দাঁতের একটা ফর্মুলা আছে। যারা ম্যাথ পড়ছো, 7, 8, 9, 10 সবাই পড়ছো মনে হয়। ম্যাথে সিমেট্রি বলে একটা জিনিস আছে, প্রতিসমতা বা প্রতিসাম্যতা যেটাকে বলে। তোমাদের দাঁত, আমাদের দাঁত কিন্তু কি উপরে এক পাটি থাকে, নিচে এক পাটি থাকে। এখানে হচ্ছে এক পাটি দেখাইছি, এটা ধরে নাও নিচেরটা, এরকম উপরেও একটা থাকে। তো আমরা কিন্তু দাঁতের পুরা যে যতগুলো দাঁত আছে সবকটা দাঁতকে 4 ভাগে ভাগ করতে পারি। এই 4 ভাগের প্রত্যেকটা ভাগই সমান। তো আমি এখানে 4 ভাগের একটা ভাগ নিয়ে কথা বলতেছি। এই দেখো, I2C1 P2 আর M3। যারা ছোট ক্লাসে আছো তারাও একটু বুঝার চেষ্টা করো, আর যারা এসএসসি ক্যান্ডিডেট তারাও বুঝার চেষ্টা করো। কর্তন দাঁত, এদের ইংলিশ মানেটা হচ্ছে ইনসিজর। ইনসিজর আই দিয়ে। কর্তন দাঁতের ইনসিজর। ছেদন দাঁত মানে হচ্ছে ক্যানাইন। অগ্রপেশন মানে প্রিমোলার। আর পেশন দাঁত মানে হচ্ছে মোলার। তো দেখো, কর্তন দাঁত এখানে 2টা, সবাই দেখতে পাইতেছো। আর ছেদন দাঁত হচ্ছে গিয়ে একটা, ক্যানাইন, এই যে C1। আর অগ্রপেশন দাঁত হচ্ছে প্রিমোলার, মানে পি দিয়ে শুরু, 2। 2টা অগ্রপেশন দাঁত। আর পেশন দাঁত অনেকে দেখতে পাইতেছো এখানে 2টা, আর সাথে একটা আক্কেল দাঁত আছে। আক্কেল দাঁতটা সবার থাকে না, কিন্তু হিসাবে সুবিধার্থে আমরা আক্কেল দাঁতটাকেও পেশন দাঁতের মধ্যে আনি। ঠিক আছে? তো যারা দেখতেছো তারা দেখো, এই যে I2C1 P2 M3, এই এইটার মধ্যে তোমরা যদি 2 দিয়ে গুণ দাও, তাহলে কিন্তু তোমরা এক পাটির শব্দের মান বাড়ি করতে পারবা। আর আরেকটা জিনিস খেয়াল করো, যে ডেন্টাল ফর্মুলা অফ মিল্ক টিথ কাদের থাকে বলো তো? দুধ দাঁত বাচ্চাদের থাকে না? হুম। তো এই মিল্ক টিথের ব্যাপারটা হচ্ছে গিয়ে বাচ্চাদের এই যে অগ্রপেশন এই অগ্রপেশন দাঁত 2টা আসলে থাকে না বাচ্চাদের। এই যে এখানে যে দেখো, এই যে এই 2টা দাঁত বাচ্চাদের থাকে না। আর বাচ্চাদের তো আক্কেল দাঁতটাও থাকে না। তার মানে বাচ্চাদের পি এর এখানে 0 হয়ে যাবে, আর এম এর এখানে 2 হয়ে যাবে। যারা জানো না তাদেরকে বলতেছি, এই দেখো এখানে এই পুরো জিনিসটাকে যদি 4 দিয়ে গুণ দাও তাহলে কি হয় দেখো তো? I2C1 P2 আর M3, বড়দের ক্ষেত্রে বলতেছি। 2 আর 1 3, আর 2 5, আর 3 8। তো 4 8 কি 32 নাকি? লেখা খুবই বাজে, খারাপ, সরি। আর এখানে দেখো, 1 2 আর 1 3, আর 2 5, 4 5 20। তো বাচ্চাদের 20টা দাঁত থাকে, আর পূর্ণবয়স্ক মানুষদের 32টা দাঁত থাকে। যারা জানতা না আগে জানা রাখো, আর যারা জানতা তারা তো জানোই। কিভাবে তোমরা যারা একটু ম্যাথে একটু ভালো তারা কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারবা। কোনটা কোন পার্টির কোন দাঁত আছে, এই দাঁত নিয়ে কিন্তু প্রশ্ন হয়, অলিম্পিয়াড হয়, আর এমসিকিউ তে এই নিয়ে প্রশ্ন হয়। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো, এই ডেন্টাল ফর্মুলা আশা করি সবাই বুঝছো। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা। আর তোমরা যারা স্ক্রিনশট তুলে রাখতেছো তাদেরকে বলি, স্ক্রিনশট তুলে রাখো না ভাইয়া। স্ক্রিনশটেই থাকবে, মাথায় আর থাকবে না। এটা তোমাদেরকে আমি বলতেছি মানে ভাববো না যে আমি খুবই ব্রিলিয়ান্ট কেউ। আমার ল্যাপটপেও প্রায় 1,500-এর মতো স্ক্রিনশট জমা রয়েছে, ঠিক আছে? একটাও লেখা হয় না। কিন্তু তোমাদেরকে বলি, স্ক্রিনশট না রাখা তোমরা মাথায় রাখো অথবা খাতায় লেখা রাখো। এই ডেন্টাল ফর্মুলা গুলা ভবিষ্যতে অনেক কাজে আসবে। এগুলা কিন্তু এগুলোতে কিন্তু মেডিকেলে যাদের মেডিকেল টার্গেট ভবিষ্যতে ডাক্তার হইতে চাও, তাদের কিন্তু এই ডেন্টাল ফর্মুলা গুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাইতেছি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি আগাই। সবাই কি বুঝতেছো? বুঝলে ওয়াই লেখো। আসো তো সবাই। মেহেদি হাসান, প্লিজ রিপিট। আচ্ছা ভাইয়া, রিপিট। এখন অনেক টাইম হয়ে যাচ্ছে, সবাই আশা করি আসো, কিন্তু অনেক টাইম হয়ে যাইতেছে। তোমরা বোরিং যাতে ফিল না করো তার কারণে আমি রিপিট করতে পারতেছি না। আচ্ছা, আমি বলি, ক্লাসের শেষে তোমাদের আমি চ্যাট সেকশনে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিব না। তোমরা যারা সমস্যা হয় যাদের, তারা আমাকে ফেসবুকে নক দিও, ঠিক আছে? আচ্ছা, রক্তকণিকার বিষয়টা দেখো, ষষ্ঠ অধ্যায় আছে, রাইহান, ঠিক আছে? ক্লাসরুমে বায়োলজিতে Q&A সেকশন আছে, ওখানে সবাই কোশ্চেন করবে। আচ্ছা আচ্ছা আর তুমি ওখানে অ্যান্সার দিয়ে দিও, অসুবিধা হবে না। আর যদি আচ্ছা আচ্ছা তাই। সম্ভব হয় আজকে ক্লাসের শেষে একটা লাইভ কোশ্চেনের পর্ব রাখবো না, কি বলো? রাখবো লাইভ? নাকি 4 তারিখে একেবারে আরেকটা না না, সেশন করবো Q&A এর উপরে?
আমি বলি, আমি সেকেন্ড সেশনটা যখন করব 3 তারিখে, হুম। 4 তারিখে রাখার দরকার নাই, এটা বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে, না না, ঠিক আছে? তোমারটা 3 তারিখে ঠিক আছে না, 4 তারিখে তোমার ওই হ্যাঁ, কেমিস্ট্রি যারা আছে, কেমিস্ট্রি আর ফিজিক্স, ওরা কিউ এন্ড এ পর্ব রাখতে চেয়েছে, ওরা সম্মতি দিচ্ছে যে 4 তারিখ কিউ এন্ড এ একটা সেশন রাখি। তুমি কি পারবা? আচ্ছা, ওটা আমি তোকে পরে জানাইতেছি। হচ্ছে কি, আমি আচ্ছা একটু ঠিক দেখতে আছে, হবে অসুবিধা হবে না। schedule-টা একটু দেখে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ভাইরে, ছুটি হয়ে গেছে। আচ্ছা, যারা আছো তারা একটু লাস্ট পর্যন্ত থাকো। লোহিত রক্তকণিকা জিনিসটা দেখো। লোহিত রক্তকণিকা, আমি দেখো 5টা স্টার দিছি, এখান থেকে প্রশ্ন আসে অলিম্পিয়াডে। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, এটাই হচ্ছে লোহিত রক্তকণিকার একটা কাজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আর লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে লোহিত লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। আর এখান থেকে তোমাদের যাদের কাছে বই আছে বা রিসোর্স আছে, তাদেরকে বলি তোমরা এই টপিক গুলো একটু ভালো করে পড়ে নিবা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, তোমাদেরকে আমি মুখে বলে যেতেছি, তোমরা বইয়েও জিনিসগুলো পাইছো। আর যারা আসো তাদেরকে বলতেছি, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে। জীবাণু কেমনে ধ্বংস করে? ফ্যাগোসাইটোস প্রক্রিয়ার মাধ্যমে শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে। আর অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা দেখো, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কেমনে সাহায্য করে সেই জিনিসটা একটু তোমাদেরকে 1 মিনিটে একটু বলে দিচ্ছি। তোমাদের যখন কোন একটা স্থানে কাইটা যায়, তখন 1 মিনিট, তোমাদের যখন একটা স্থান কাইটা যায়, তখন ওই স্থানটার আশেপাশে যেই অণুচক্রিকা গুলো আছে, এই অণুচক্রিকা গুলো জমা হয়ে যায়। এই অণুচক্রিকা গুলো প্রথম বিন নামক এক ধরনের প্রোটিন খনন করে। এই প্রোটিনটা প্রথম বিন থ্রম্বোপ্লাস্টিনের মাধ্যমে থ্রম্বিনে পরিণত হয়। আর থ্রম্বিন আবার তখন ফ্রাইবোনো এই ফ্রাইবিনোজেন নামক জালিকায় পরিণত হয় থ্রম্বিনের সাহায্যে। ভালো মতো হয়তো বা বলতে পারলাম না, একটু আটকায় গেছে, কঠিন কঠিন বায়োলজিক্যাল নাম। এটা জাস্ট জেনে রাখো, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে? এই অনুচক্রিকা এই ফ্রাইবিন জালিকার মাধ্যমে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 1 মিনিট। আহ ফোনের চার্জ সবার কমে গেছে মনে হয়। আচ্ছা, আমি তোমাদের আচ্ছা, কারা কারা সেশনটা কন্টিনিউ করতে চাইতেছো একটু লেখো তো। মুফরাদ বিন এশান, রেজড হ্যান্ড। ভাই কি হয়েছে, রেজড হ্যান্ড করলা কেন? আচ্ছা, কন্টিনিউ করি বেশি কথা না বলে। আচ্ছা, পরবর্তী যে টপিকটা বলতেছি, এটা কিন্তু ভাই দেখো কয়টা স্টার দিছি, 6টা। 6টা মানে কি, এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এই হৃৎপিণ্ড আর ব্লাড সার্কুলেশন, এই টপিকটা তোমাদেরকে আজকে আমি পড়াবো। যারা থাকতেছো তাদেরকে বলি, আচ্ছা যাদের ফোনের চার্জ শেষ, তারা ভাইয়া একটু চার্জে লাগাই একটু বাকিটুকু কন্টিনিউ করো। তোমরা তো ফোনে চার্জে দিয়ে অনেক কিছুই করো, জানি তো। তো এই জিনিসটা একটু করো, ভালো কাজে চার্জটা ব্যয় হবে, ঠিক আছে? তো দেখো, এই হার্টে, এই দেখো এখানে কিছু পয়েন্ট আমি লিখে রাখছি। আচ্ছা দেখো, চিত্রটা কিন্তু আমি নিজে আঁকছি, ঠিক আছে? বইয়ে একটা অনেক কঠিন একটা চিত্র দেওয়া, ওই কঠিন চিত্রটা আমি আসলে বুঝাইতে অক্ষম, তাই একটু সোজাভাবে এঁকে নিয়েছি। যারা চাও তারা চিত্রটাও একটু স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই চিত্রটা আমার কাছে মনে হয় তোমাদের হার্ট আঁকার ক্ষেত্রে একটু উম সুবিধা হবে, ঠিক আছে? চিত্রটা একটু ছবি তুলে রাখতে পারো। আর ফুসফুসীয় শিরা, আচ্ছা দেখো, তোমাদের এখন আমি পয়েন্ট আউট করে দিচ্ছি কোনটা কি। এই যে এইটা হচ্ছে ফুসফুসীয় শিরা। 1 মিনিট একটু দাঁড়াও, লেজার নিয়ে নিলাম। এই দেখো, এটা হচ্ছে গিয়ে ফুসফুসীয় শিরা, ঠিক আছে? এই যে এখান থেকে রক্ত প্রবেশ করে। আর হচ্ছে গিয়ে এটা মহাধমনী, আর এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর তোমরা প্যাচ লাগাই ফেলাও, তারপর বলতেছি, বাম সাইডে যে জিনিসগুলো দেখতেছো এগুলো আসলে ডান অলিন্দ, আর ডান সাইডে যে জিনিসগুলো দেখতেছো তারা এগুলো হচ্ছে গিয়ে বাম অলিন্দ, ঠিক আছে? আহ এই বাম অলিন্দ ডান অলিন্দ আর বাম নিলয় ডান নিলয় বুঝতে অনেকের সমস্যা হয়। আমি আবারও বলি, বাম সাইডের গুলা ডান নিলয় ডান অলিন্দ, আর ডান সাইডের গুলো বাম বাম অলিন্দ বাম নিলয়। আর এখানে দেখো, এই সাইডে দেখতে পারতেছো ঊর্ধ্ব মহাশিরা, উপর দিক থেকে মানে দেহের উপর পাট থেকে রক্ত আসে এখানে। আর নিম্ন মহাশিরাটা একটু উপরে হয়ে গেছে, তারপরে দেখো এই যে এটা নিচের দিকে, তার মানে এটা হচ্ছে নিম্ন মহাশিরা। আর এটা হচ্ছে গিয়ে বাইকাস্পিড কপাটিকা।
এই যে বাম দিকেরটা মনে রাখবা, একটু মনে রাখার সাথে বলতেছি। বাম দিক মানে বা মানে কি, বাম সাইড। বাম সাইড মানে বাইকাসপিড কপাটিকা। এই যে বাম নিলয় আর বাম অলিন্দের মাঝখানে বাইকাসপিড কপাটিকা থাকে। আর ডান নিলয় আর ডান নিলয় আর ডান অলিন্দের মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা থাকে। আর এখানে দেখো মাঝখানে দুইটা আছে, এগুলারে বলে সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আচ্ছা, সবাই কিন্তু এগুলো জিনিসগুলো একটু নোট করে রেখো। আর চিত্রটা ভাইয়া, যারা চিত্রটা পাইছো, ভাইয়া বলি তোমাদেরকে, এই চিত্রটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা চিত্র। চিত্রটা যারা একটু ছবি, ন্যাশনালের জন্য ক্যাম্বেল বায়োলজি পড়লে ভালো হয়। ভাইয়া ন্যাশনাল কি বায়োলজি অলিম্পিয়াডের জন্য? হুম। আচ্ছা, আমি বলি, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য তোমাদের 9-10 এর বই ছাড়া একটা বই পড়ার দরকার নাই, বেশি ইম্পর্টেন্স দেয়া। আর যারা একেবারে তোমরা আইজিএস হতে যাইতে চাও তারা করতে পারো। আমি তো জেনারেলাইজড ভাবে বললাম, কিন্তু যারা আইজিএস হতে যাইতে চাও তারা তো ক্যাম্বেল বায়োলজি কি সব বই পড়বা। কিন্তু যারা এখন জেনারেল বইতে বলতেছি, তোমরা 9-10 এর বায়োলজি বই পড়লেই হবে। আর যারা একটু হায়ার লেভেল তারা ক্যাম্বেল বায়োলজি দেখতে পারো, ওইটা বিটিবিও তে ক্যাম্পে কাজে লাগে। যারা ক্যাম্প করছো বাংলাদেশ, তোমরা কেউ করছো নাকি জানি না, তবে ক্যাম্পে ওটা কাজে লাগে। ক্যাম্পবেল বায়োলজি কিনে রাখতে পারো একটা বই, কিন্তু তো সমস্যা নাই। ঠিক আছে, বিদ্যা অর্জনে তোমরা যে কোনো কিছুই করতে পারো, বই কিনতে কোনো সমস্যা নাই, টাকা দিয়ে বই কিনবা, অনেক বই কিনবা। আচ্ছা দেখো, কপাটিকার কথা বলতেছিলাম, সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এই দেখো কপাটিকা গুলো একটু বেঁকানো, অর্ধচন্দ্রাকৃতি টাইপের, এর কারণে এগুলোকে বলে সেমিলুনার কপাটিকা। এইবার আসো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে ভাই, এইচএসসি বায়োলজি বইয়ের পিডিএফ দেওয়া হবে ভাইয়া। আচ্ছা তোমরা দেখো, বিওসি দের সাথে যোগাযোগ করো, আমি এটা কিছু বলতে পারতেছি না। আচ্ছা দেখো, ব্লাড সার্কুলেশন দেখো তো। আমরা ব্লাড সার্কুলেশন, ভাইয়া যারা আছো তাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই টপিকটা কিন্তু পড়লে তোমাদের 9-10 অলিম্পিয়াড, এইচএসসি, এমনকি তোমাদের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে। ভালো করে বুঝে নাও। অনেকে বুঝো নাই হয়তো, বা স্কুলের স্যাররা পড়াইছে তখন বুঝো নাই, আমারটা একটু বুঝার চেষ্টা করো, ঠিক আছে? এই দেখো, ফুসফুস থেকে প্রথমে, এই যে দেখো আমি যেখানে লেজার পয়েন্টটা দেই সেটা একটু ভালো করে খেয়াল করো। ফুসফুসীয় শিরা, আচ্ছা প্রথমে বলে নেই, ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এটা একেবারে পুরা ইউনিভার্সাল ট্রুথ। আর শিরা সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এখানে একটা বাধা হইলো ফুসফুস। এই ফুসফুস যুক্ত যে কোনো কিছুই উল্টাপাল্টা। কেমনে? ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তোমরা জাস্ট মনে রাখবা, ধমনী মানে অক্সিজেন আর শিরা মানে কার্বন ডাই অক্সাইড। কিন্তু ফুসফুস যদি কোনোটার সাথে এসে যুক্ত হয়ে যায়, তার মানে এটা উল্টাই গেছে, ফুসফুস মানে উল্টাপাল্টা, ঠিক আছে? আচ্ছা দেখো, ফুসফুস থেকে আচ্ছা একটা, আমি একটু শুরু থেকে শুরু করি। দেখো ভালো করে খেয়াল করো কিন্তু জিনিসটা, 67 জন আছো, ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা শ্বাস নেই, শ্বাসে কি নেই? অক্সিজেন নেই। আর নিঃ আর নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করি আর প্রশ্বাস গ্রহণ করি। এটা আবার অনেকের ব্যাস লাগে, আমরা কিন্তু নিঃশ্বাস নেই না, আমরা প্রশ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস ছাড়ি, ঠিক আছে? আচ্ছা, নিঃশ্বাসের সাথে আমরা, সরি, প্রশ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি আর নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো অক্সিজেন গিয়ে রক্তের সাথে মিশে, আর এই অক্সিজেন যুক্ত রক্তটা কিভাবে পুরা দেহে ঘুইরা আবার কার্বন ডাই অক্সাইড হয়ে ত্যাগ হয়, নাক দিয়ে আমরা আবার ছাড়ি কার্বন ডাই অক্সাইড, এইটাই, এটা কিভাবে হয় এটাতে হৃৎপিণ্ডের একটা খুবই গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ড একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই দেখো, আমরা যে প্রথমে অক্সিজেন যুক্ত রক্তটা গ্রহণ করি, ওই গ্রহণকৃত অক্সিজেন যুক্ত রক্তটা প্রথমে ফুসফুসে যায়, তারপর ফুসফুস থেকে ওটা হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে আবার ওটা পুরো দেহে যায়, দেহ থেকে আবার হৃৎপিণ্ডে আসে, দেহ থেকে হৃৎপিণ্ড আসলে হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে যায়। মানে নাক থেকে ফুসফুস, ফুসফুস থেকে দেহ, দেহ থেকে আবার, এই সরি, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে আবার দেহ, দেহ থেকে আবার হৃৎপিণ্ড, তারপরে হচ্ছে আবার ফুসফুস, তারপরে নাক, নাক দিয়ে আবার বের হয়ে যায়, নাক মুখ দিয়ে। এটা একটা সাইকেল টাইপের একটা হয়। তো দেখো, দেহ থেকে, এই যে এখানে আমি লিখে রাখছি, দেহ থেকে ফুসফুসের দিকে, দেহর দিকে ফুসফুস থেকে। তো প্রথমে খেয়াল করো, আমরা নাক দিয়ে আমরা প্রথমে অক্সিজেন নিলাম, ওটা রক্তের সাথে মিশলো, মিশা ফুসফুসে গেল, ফুসফুস থেকে ওইটা হার্টে আসবে বা হৃৎপিণ্ডে আসবে। তো ফুসফুস থেকে যখন এটা হার্টে আসে, তখন এটা ফুসফুসীয় শিরার মাধ্যমে আসে। দেখো, শিরা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এখানে কিন্তু ফুসফুসীয় শিরা যেটা সেটা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতেছে। আর এটা বাম অল সরি বাম অলিন্দের মধ্যে আসছে।
কেমনে আসে? বাম অলিন্দে প্রসারণ সৃষ্টি করে। প্রসারণ হইলে এখানে নিম্নচাপ দেখা যায়, নিম্নচাপ থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসে। এত কিছু দেখার দরকার নাই, এটা জাস্ট যারা একটু বেশি জানতে চাও তাদেরকে বললাম। প্রথমে ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন এই বাম অলিন্দে আসলো। এখানে দেখো, যারা তোমরা গেম খেলো, কম্পিউটার গেম বা যে কোনো ধরনের গেম, তারা কিন্তু দেখো সবসময় যে গেমের যে ক্যারেক্টার গুলো থাকে খালি পথ থেকে অন্য খালি পথ দিয়ে অন্যদিকে যায়। তো এই দেখো, যখন এই অক্সিজেন এখানে আইসা পড়ে, ওটার সাথে রিলেট করার চেষ্টা করো গেম খেলার সাথে। অক্সিজেন যুক্ত রক্ত যখন এখানে আইসা পড়ে বাম অলিন্দে, তখন এখানে উচ্চচাপ সৃষ্টি হয়। তখন চাপের কারণে এই অক্সিজেন যুক্ত রক্তটা এই এই বাইকাস্পিড বাল্বটা খুলে যায়। বাইকাস্পিড বাল্বটা খুলে গেলে এটা এখন বাম নিলয়তে আইসা পড়ে। তারপরে আস্তে আস্তে দেখো, আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছি, এই বাম নিলয় থেকে আবার চলে যায় হচ্ছে গিয়ে এই দেহের দিকে। এই দেখো, এই দিক দিয়ে, এই পথটা দিয়ে এখানে তখন অর্ধচন্দ্রাকৃতি একটা কপাটিকা খুলে যায়। খুলে যাওয়ার কারণে এইটা দেহর দিকে চলে যায়। এই দেখছো, ফুসফুস থেকে আসলো অক্সিজেন যুক্ত রক্ত, এইটা সুন্দর মতো এই দিক দিয়ে চলে গেল দেহর দিকে। দেহর মধ্যে চলে গেল কি? অক্সিজেন যুক্ত রক্ত। তো এই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের শরীরে কাজে লাগবে, ঠিক আছে? পুরা দেহ ঘুরবে, ঘুইরা সুন্দর মতো তারা আবার আসবে এই দিকে। এইদিকে দেখো, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। এই নিম্ন মহাশিরা দিয়ে দেহের যে নিম্নাংশ মানে পা বা এই টাইপের যে জিনিসগুলো আছে, এখান থেকে রক্ত হৃৎপিণ্ডে আসবে। আর উচ্চ মহাশিরা যেগুলো, উচ্চ উচ্চ মহাশিরা দিয়ে এই এইখান দিয়ে উচ্চ মহাশিরা দিয়ে দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে প্রবেশ করবে। এই যে প্রবেশ করলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে, সরি ডান অলিন্দে। ডান অলিন্দে যখন প্রবেশ করে, তখন এই ডান অলিন্দ থেকে এই দেখো খালি জায়গা খুঁজে, তখন গেমের মতো, গেমে যেমন তোমরা খালি জায়গা খুঁজো ক্যারেক্টারে, এই যেখানে দেখো খালি জায়গা পাইছে। এই দেখো, ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। খুলে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এখান থেকে ডান নিলয়ে এসে পড়ে। আর এই ডান নিলয়টা তখন আবার এমনি করে এই দিক দিয়ে সেমিলুনার বাল্বটাকে খুলে দেয়। সব কিন্তু উচ্চচাপের কারণে হইতেছে। উচ্চচাপ থেকে নিম্নচাপে সবসময় সবকিছু যাইতে চেষ্টা করে। এর কারণে এটা এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড এই দিক দিয়ে যাইতে চেষ্টা করতেছে। আর এই দেখো, এটা সুন্দর মতো ডান নিলয় থেকে এখান দিয়ে এই পথে এই দেখো ফুসফুসীয় ধমনী দিয়ে বের হয়ে ফুসফুসের দিকে গেল। তো ফুসফুসের দিকে যখন গেছে, তখন এটা ফুসফুসে চলে গেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই দেখো, এই দিক থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসছে, এটা ঘুরে গিয়ে দেহে গেছে, দেহ থেকে ওই অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে। ওইটা আবার আরেক ব্যাপার। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে গেল, এই দিক দিয়ে ফুসফুসের দিকে গেছে, ফুসফুসের থেকে আবার ওটা নাকে দিয়ে বাইর হয়ে গেছে, নাক মুখ দিয়ে, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশন। তো তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, যে তোমাদের বইয়ে লেখা যে প্রথম দিকে যারা বইটা পড়ছো, প্রথমে লেখা যে প্রসারিত হয় প্রথমে দুইটা অলিন্দ, বাম অলিন্দ ডান অলিন্দ, একটার মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, একটার মধ্যে অক্সিজেন। এত গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই। এই একটা দিয়ে মনে রাখো, যে নাক দিয়ে ফুসফুসে ঢুকে, ফুসফুস থেকে হার্ট, হার্ট থেকে কেমনে কেমনে বাইর হইলো, বাইর হয়ে কেমনে দেহতে গেলো, দেহ থেকে আবার কেমনে ফুসফুসে এই হার্টে আসলো, হার্ট থেকে আবার কেমনে ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার নাক দিয়ে বের হয়ে গেল। এইটা হচ্ছে টোটাল ব্লাড সার্কুলেশন সিস্টেম। আমি যখন পড়ছিলাম এমনি পড়ছিলাম, এটা সবচেয়ে বেস্ট ওয়ে। এই চিত্রটা ভাইয়ারা আইকা রাখো, এই চিত্র দিয়ে সবসময় তোমরা পার পাওয়া যাবে। এই চিত্রটা দিয়ে ব্লাড সার্কুলেশন অস্থির ভাবে বোঝা যায়, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করবা, এখানে আমি বইয়ে তো একসাথে লেখা, আর আমি হচ্ছে আলাদাভাবে বললাম। কেন বললাম বলো তো? আলাদাভাবে যখন মনে রাখবা, তখন এটা মনে রাখতে সুবিধা হবে। কিন্তু আচ্ছা দেখো, আমরা প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। এটা কিন্তু খুবই দ্রুত হইতেছে। এত দ্রুত যেহেতু হইতেছে, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন একটা প্রসেস। এর কারণে যখন এই বাম অলিন্দে, বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে, তখনই ডান অলিন্দে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে। যারা আগের টুকু বুঝছো, তারা আশা করি সবটুকুই বুঝে যাবে। এটা আর বুঝার কিছুই নেই। পুরো প্রসেসটা একসাথে ঘটে দেখেই দুইটা মিলেই ব্লাড সার্কুলেশন সিস্টেম চালু আছে। এর কারণে আমরা কিন্তু মারা যাইতেছি না। আর হৃৎপিণ্ড কিন্তু পাম্প করতেছে প্রতিনিয়ত। যদি পাম্প বন্ধ হইতো, তাহলে আমরা আর এই তুমি আর বসে বসে এখানে ক্লাস করতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, যারা বুঝো নাই, তারা, যারা বুঝছো তারা হ্যাঁ লেখো, ইয়েস লেখো, ওয়াই লেখো। অক্সিজেনের প্রেমের কাহিনী বললো মনে হচ্ছে। প্রেমের কাহিনী দিয়ে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। স্যাররা তো আর প্রেমের কাহিনী বলে না, তাই না? যারা পড়তেছো, প্রেমের কাহিনী মনে রাখো, তোমাদের বয়সে প্রেমের কাহিনী মনে রাখবা। ক্লাস শেষ করে দিতেছি ভাইয়া। আচ্ছা, হৃৎপিণ্ডর পরে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো ভাবতেছিলাম। তোমরা কে কে টপিকটা পড়তে চাও একটু বলো তো।
আচ্ছা, সাকিবুল ইসলাম ভাইয়া, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এর চেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমরা ব্লাড সার্কুলেশন মনে রাখতে পারবা কে কে আমি জানি না। পারলে এটা তো অনেক বড় একটা ব্যাপার হবে। 60 জন আছে, আমি পড়া যেতেছি ভাইয়া। যারা আছো তারা লাস্ট পর্যন্ত থাকো, ফোনটা চার্জারে দিয়ে হইলেও থাকো। ঠিক আছে, লাস্টের টপিকটা এখন আমি শুরু করলাম। এখন তোমরা লাস্ট পর্যন্ত থাকো যারা আছো, ঠিক আছে? হুম। আচ্ছা ভাইয়ারা, যারা পড়াই, যারা বিষয়টা বুঝতে চাচ্ছ তাদেরকে বলি, ম্যাথ কিন্তু ঠান্ডা মাথায় করতে হয়। আমার হচ্ছে গিয়ে আমার মা বলতো ছোটবেলায় যে বৃষ্টির দিনে কিন্তু ম্যাথ করতে খুব ভালো লাগে। কেন বলো তো? বৃষ্টি মানে কি ঠান্ডা, কুল, মানে মেজাজটা খুবই ঠান্ডা থাকে। তো আমি তোমাদেরকে যেটা বলি সেটা শুনো। এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়াই, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই টপিকটা তোমরা পুরা মানে ফ্রেশ একটা মাইন্ড নিয়ে আসবা। নেক্সট ক্লাসে তোমাদের এই ব্যাকটেরিয়ার যে গ্রোথ, এটা কিন্তু ভাইয়া দেখো, 100টা স্টার দিয়ে রাখছি, ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করছো তারা দেখো, ম্যাথ 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 ইন বায়োলজি মানে ব্যাকটেরিয়ার যে গ্রোথ, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। সকালে ম্যাথ ভালো লাগে ভাই। ওকে, নেক্সট ক্লাসে ভালো হবে। নেক্সট ক্লাসেই ভালো হবে। আচ্ছা শুনো সবাই, শেষ পর্যন্ত, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা সবাই যারা, যাদের সমস্যা আছে তারা এটা আমাকে দেখাইও, এআইডি তে নক দিও, আমি চেষ্টা করব সলভ করার। আর হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসরুম তোমরা জানাইতে পারো। আর বেস্ট অফ লাক যারা অলিম্পিয়াডের জন্য পড়তেছো। আমি জানি করোনার এই টাইমে খুবই কষ্ট, আমার যে কি পরিমাণ, আমিও ডিপ্রেশনে আছি। তবে একটা কথা হলো কি, যে যারা আছো পজিটিভ থাকার চেষ্টা করবা। পজিটিভতার বাইরে আর কিছু নাই, ঠিক আছে? পজিটিভিটি সবসময় বজায় রাখবা। আর সবাই সবসময় যে যেই ধর্মেরই আছো তোমরা তোমাদের ধর্ম পালন করবা। আর হচ্ছে গিয়ে পরবর্তী সেশনটা কিন্তু খুবই জোস একটা হবে, এই যে আমি বললাম। এরপরের সেশনটা যারা মিস করবা তারা মনে করো যে অলিম্পিয়াডে ধরা খাই যাবা। ব্যাকটেরিয়ার গ্রোথ বলবো, জেনেটিক্স এর কিছু অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, এগুলো পড়াবো। আচ্ছা ঠিক আছে, যে যারা আছো তাদেরকে বলি, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করতেছি, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম।